আচ্ছা, দেখতে পাচ্ছিস সবাই? Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা ফার্স্ট ইউনিট, দ্যাট ইজ ইউনিট 3, আগের দিন যেটা ছিল ট্রান্সমিশন লাইন প্যারামিটারস। সো অলরেডি আমরা ওটা ট্রান্সমিশন লাইন প্যারামিটারস গুলোকে কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, ট্রান্সমিশন ওভারভিউ যদি আমি বলি, ট্রান্সমিশন লাইন প্যারামিটারসে কি ছিল না, ট্রান্সমিশন লাইন প্যারামিটারসে ছিল হোয়াট ইজ আর, এল অ্যান্ড সি ছিল তো, অ্যান্ড হাউ দে এফেক্টস অন ট্রান্সমিশন লাইন। আমরা আর এল সি অটোমেটিক্যালি জানি আমরা। ঠিক আছে, আর এল সি অনেকদিন ধরে পড়ে যাচ্ছি, এটা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, এবারে এদের কি এফেক্টগুলো রয়েছে অন ট্রান্সমিশন লাইনসে, এরা কিভাবে কি কানেক্টেড থাকে বা কিভাবে ফর্ম হয়, এফেক্টস অন ট্রান্সমিশন লাইন অফ আর, এল অ্যান্ড সি, এটা আমরা ডিসকাস করেছি। করার পরে আমরা কোথায় গেছি না, দেয়ার আর সাম এফেক্টস, দ্যাট ইজ এফেক্টস অন ট্রান্সমিশন লাইন। কিছু কিছু এফেক্ট থাকে ট্রান্সমিশন লাইন, দ্যাট ইজ লাইক কি কি এফেক্টস না, স্কিন এফেক্ট, লাইক ফেরান্টি এফেক্ট, লাইক প্রক্সিমিটি এফেক্ট, লাইক ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টর। তাই তো, আমরা এই জিনিসগুলোকে আগে এতে পড়েছি তো। এনিওয়ান, কেউ কি জানিস যে আমরা এই চ্যাপ্টারগুলো ওখানে পড়েছি না জানিস না? ওভারভিউ আমি যেটা বললাম। আমার কথা শোনা যাচ্ছে? অডিবল আমি? হ্যালো? ইয়েস স্যার, অডিবল। ওকে, 1 মিনিট। সো আমরা তাহলে ওই চ্যাপ্টার অটোমেটিক্যালি কমপ্লিট করে দিয়েছি। আমরা আজকে মুভ টু দা নেক্সট চ্যাপ্টার, মানে আমার নেক্সট পার্ট যেটা ছিল ইউনিট 5। ইউনিট 5-এ আমাদের কি রয়েছে না, ইউনিট 5-এ আমাদের রয়েছে যে কি না, পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন। আমরা কি দেখেছি না, উই হ্যাভ অলরেডি সিন দ্য ট্রান্সমিশন লাইন। আমরা ট্রান্সমিশন লাইন দেখেছি কি দেখিনি বল? দেখেছি তো। হাউ দে পারফর্ম, দ্যাট ইজ হাউ দে পারফর্ম মিন্স কি না, ইন কেস অফ ট্রান্সমিশন লাইন আমরা কি জানি, ভোল্টেজের দিক থেকে বা এতের দিক থেকে যদি বলি, এই আস্তে আস্তে আমি নিয়ে যাব, কি হয় না, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ধর এইরকম একটা ট্রান্সমিশন লাইন, এসি সোর্স, দ্যাট ইজ এসি সোর্স মিন্স নাথিং বাট দ্য কি না, পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এসি সোর্স যেখানে আমাদের পাওয়ার সাপ্লাই আসছে বা এসি সাপ্লাই আসছে। দেন আর এন এক্স, এটা এটা শর্ট ট্রান্সমিশন লাইন দেখানো হয়েছে। আর এক্স কি না, আর এক্স নাথিং বাট রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্ট্যান্স ইন দ্য লাইন, দ্যাট ইজ দ্য আর এক্স ইজ কম্প্রাইজেস অফ কি না, বোথ ট্রান্সমিশন লাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন। আমরা কি করি না, ট্রান্সমিশন লাইনে সরি এসি পাওয়ার বা এসি সোর্স জেনারেট হওয়ার পর আমরা কি করে নিয়ে আসি লোডে, আমরা ট্রান্সমিশন লাইন হয়ে নিয়ে আসি, দ্যাট ইজ ট্রান্সমিশন লাইন দিয়েও নিয়ে আসি আর ডিস্ট্রিবিউশন লাইন দিয়ে নিয়ে আসি। টোটাল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এই দুটো লাইন দিয়েই আমরা এসি পাওয়ারটাকে লোডে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আর অ্যান্ড এক্স এই দুটো যে আছে, তাহলে আর আর এক্স এর ভেতর দিয়ে পাওয়ারটা আসছে। আর এক্স এর ভেতর দিয়ে বলতে কি বোঝাচ্ছি না, ট্রান্সমিশন লাইনের ভেতর দিয়ে। আমরা লাইন ডিজাইন করলে আমরা আগের দিন কি বলেছি, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা ডিজাইন করলে কি চলে আসবে, আর এক্স অ্যান্ড
সি, দ্যাট ইজ এক্স মিনস কি এলও আসবে আর সিও আসবে, দ্যাট ইজ আর অ্যান্ড এক্স চলে আসবে, তাই তো? কি রে, তাই আসবে তো নাকি? হ্যালো, হ্যালো স্যার, আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আপনার নামটাই শো করছে খালি। স্ক্রিন শেয়ার বন্ধ হয়েছে? না স্যার, দেখা যাচ্ছে। তাহলে স্যার নেটওয়ার্ক তাহলে ইস্যু যে হচ্ছে মনে বলছিস হচ্ছে। দেখা যাচ্ছে না, তার স্ক্রিন মানে তার নেটওয়ার্কটা লো হয়ে গেছে, যে কারণে দেখা হ্যাঁ যাচ্ছে স্যার, না। হতে পারে। আমার এখানে হলে দেখা যাবে না অনেক সময়, বা আমার এখানে যদি সবাই দেখতে পায় তার মানে বুঝবি যে তোর ওখানে নেটওয়ার্কটা কোনো কারণে স্লো হয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা আগের দিন যেটা দেখে যাচ্ছিলাম, যে আমরা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি বলে না, এটা একদম সিম্পল একটা ডায়াগ্রাম। ডায়াগ্রামটা কি বলছে বেসিক্যালি? ডায়াগ্রামটা তোকে বলে দিচ্ছে দ্যাট ইজ এসি সোর্স, দ্যাট ইজ নাথিং বাট, কাকে আমি বললাম না এসি সোর্স বলতে আমরা কি বুঝবো, না পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, কোলাঘাট ব্যান্ডেল লাইক দিস, ওখানে কি হয়, এসি পাওয়ারটা জেনারেট হয়, আমরা জানি ওখানে এসি পাওয়ার জেনারেট হয় তো নাকি? তাহলে এসি পাওয়ারটা জেনারেট হলো, দ্যাট মিন লোড, লোড মিনস কি না ইউজার্স, হোয়ার দ্য ইউজার্স আর সিচুয়েটেড অর লোকেটেড। তাহলে ইউজার্স বলতে আমরা সবাই, ছোট বড়, ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, সবাই আমরা যে ডোমেস্টিক কনজিউমার রয়েছে আমরা সবাই ইউজার্স, দ্যাট ইজ লোড, ড্র করছি। তাহলে এই যে পাওয়ার জেনারেশন থেকে লোডে আসবে, এটা ভায়া কার ভেতর দিয়ে হয়ে আসে, না ভালো করে বোঝ, ট্রান্সমিশন লাইনের ভেতর দিয়ে আসে আর ডিস্ট্রিবিউশন লাইনের ভেতর দিয়ে আসে, তবে কি আমাদের কাছে পাওয়ারটা পৌঁছয়। এই যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন বলছি, এই একটা হিউজ অ্যামাউন্টের কিলোমিটারের পর কিলোমিটার লাইন, 100 200 500 1000 কিলোমিটারের লাইন। এই লাইনগুলো যখন আমরা দেখেছি 17 লাইনগুলোকে, এই লাইনগুলো আমরা যখন ডিজাইন করি, দ্যাট ইজ লাইনগুলো কি দিয়ে তৈরি, না কন্ডাক্টর দিয়ে তৈরি। কন্ডাক্টর দিয়ে তৈরি মানেই বুঝে যাবি অটোমেটিক্যালি you have to consider resistance and reactance, and reactance is comprises of both। আমার এখানে প্রচন্ড বিদ্যুৎ বা মেঘে হচ্ছে, ঠিক আছে, ভালো করে একটু মন দিয়ে শোন, কিছু করার নেই। এখন তো শীতকালে বর্ষাকালে জানিস তো চারদিকে ওয়েদার খারাপ থাকে মাঝে মাঝে, প্রকৃতির উপরে হাত নেই, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বুঝবো, না দ্যাট ইজ আমরা যখন নিয়ে আসছি পাওয়ারটাকে, সে অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, না পাওয়ারটা অটোমেটিক্যালি আমাদের এদের ভেতর দিয়ে আসছে, মানে আর অ্যান্ড এক্স এই দুটো অটোমেটিক্যালি ফর্ম হচ্ছে। আমরা কিন্তু আর আর এক্স কিন্তু জুড়ছি না, বা আমরা ইচ্ছে করে আর আর এক্স কানেক্ট করছি না, এটা জানবি। অটোমেটিক লাইনটা ডিজাইন করা মানে এগুলো তো প্যারামিটার, এগুলো তো প্রপার্টি। কার প্রপার্টি, না কন্ডাক্টরের প্রপার্টি। তাহলে কন্ডাক্টর দিয়ে যখন আমরা লাইনটা ডিজাইন করছি, দ্যাট ইজ ট্রান্সমিশন লাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন, তখন কন্ডাক্টরের প্রপার্টি দ্যাট ইজ আর অ্যান্ড এক্স অটোমেটিক্যালি ফর্ম হয়ে যাচ্ছে। ক্লিয়ার তো? এটাই আগের চ্যাপ্টারে পড়ানো হয়েছে। হ্যালো, এনিওয়ান হু ক্যান আন্ডারস্ট্যান্ড? মানে এমন কেউ আছিস কি যে বুঝতে পারছিস না এই ম্যাটারটাকে, বা স্ক্রিনটাকে দেখবি, এটাই কিন্তু মূল। হুম, আচ্ছা, এবারে চলে আসি, তাহলে আমরা এটা বুঝতে পারছি, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারে এই যে ট্রান্সমিশন লাইনটা রয়েছে, মানে এই যে লাইনটা ট্রান্সমিশন লাইনটা অনলি কনসিডার হবে। ট্রান্সমিশন লাইন বলতে কোনটা বল দেখি, সে বড় বড় স্টিলের টাওয়ার গুলো দেখেছিস ট্রান্সমিশন লাইনে তোরা, বিশাল বড় বড় স্টিলের টাওয়ার, যার উপর দিয়ে দেখবি আমাদের ইলেকট্রিক্যাল লাইনগুলো গেছে, ওইটাকে বলা হয় ট্রান্সমিশন লাইন। আর আমাদের যে এমনি ধর পাড়ায় পাড়ায় ঢুকেছে আরসিসি পোলের উপর দিয়ে যেগুলো গেছে লাইনগুলো, ওটা কিন্তু ডিস্ট্রিবিউশন লাইন। ক্লিয়ার? মনে থাকলো? হ্যালো, কেউ একজন রেসপন্স কর, নাহলে বুঝতে পারছি না, বুঝতে না পারলে বল, আমি আবার বলবো। হুম, হ্যাঁ স্যার। সবাই একজন বুঝলে হবে না, সবাইকে মন দিয়ে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম বোঝা গেছে, মানে বড় বড় স্টিলের টাওয়ারের উপর দিয়ে মোটা মোটা লাইন, অনেক উঁচু উঁচু লাইন দিয়ে যেগুলো গেছে, ওটাই হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন। তাহলে এই দেখ ট্রান্সমিশন লাইনে দিয়ে যখন তুই তখন ট্রান্সমিশন লাইনটা কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, মানে কিলোমিটার অ্যান্ড কিলোমিটার্স, 100 কিলোমিটার্স, 500 কিলোমিটার্স, 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার, এরকম করে পুরো ইন্ডিয়াতে ঘুরছে এরকম ট্রান্সমিশন লাইনটাকে, ঠিক আছে। দ্যাট ইজ যখনই আমাদের ট্রান্সমিশন লাইন হয়, তখনই আমাদের ক্ষেত্রে কি হবে,
না, ওর পারফরমেন্স আসবে। পারফরমেন্স বলতে আমরা কি বুঝি? যদি আমি বলি তোদের, ধর তোরা কোনো একটা এতে কোনো একটা ধর খেলা, ধর কলেজে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, তো তো আমি যদি বলি যে কিরে তোদের কি পারফরমেন্স হলো, মানে তোদের কি রেজাল্ট হলো, আমি রেজাল্ট বলতে পারফরমেন্সে অ্যাকচুয়ালি কথা বলছি তো, নাকি অন্য কিছুর কথা বলছি বলে মনে হবে তোদের? ধর ফুটবল ম্যাচ হচ্ছে কি ক্রিকেট ম্যাচ হচ্ছে, তোদের জিজ্ঞেস করি না এই কি করলি, কি কে কে কেমন খেললি, জিজ্ঞেস করি তো? তাহলে দিস ইজ নাথিং বাট দ্য পারফরমেন্স জিজ্ঞেস করছি আমি। মানে কে, ধর ব্যাক পজিশনে ভালো খেলেছিস, কে মিডল এতে মিডফিল্ডিং ফিল্ডার পজিশনে ভালো খেলেছিস, ঠিক আছে, কে ফরওয়ার্ড পজিশনে ভালো খেলেছিস, দ্যাট ইজ আই এম আস্কিং অ্যাবাউট ইয়ার পারফরমেন্স। আমি আর কিছু বলছি না, কেমন খেলেছিস জিজ্ঞেস করছি, মিনস কি আস্কিং অ্যাবাউট ইয়ার পারফরমেন্স। ঠিক আছে, মানে কে কটা গোল করলি, কে কটা ভুল করে দিয়েছে, কে গোলকিপার কেমন ভুল খেলেছে না ভালো খেলেছে, এইগুলো। তেমনি কোন একটা সিস্টেম, দ্যাট ইজ এই ট্রান্সমিশন লাইনটা একটা সিস্টেম তোদের কাছে। তাহলে এই ট্রান্সমিশন লাইনটা তুই যে ডিজাইন করলি বা দিলি, এর তো পারফরমেন্স তোকে জানতে হবে। ধর আমি কোলাঘাট থেকে আমি ধর ট্রান্সমিশন লাইন কানেক্ট করেছি কলকাতা পর্যন্ত। দেখা গেল তুই ওখানে কত পাওয়ার পাঠিয়েছিস, না পাঠালি ধর 1000 মেগা ভোল্ট অ্যাম্পিয়ার এমভিএ পাঠিয়েছিস। আমি কলকাতাতে বসে বসে ওই ট্রান্সমিশন লাইনের থ্রু দিয়ে কতটা পাওয়ার রিসিভ করছি, এটা তো তোদের জানা দরকার। কি রে, এটা জানতে চাইবি তো না জানতে চাইবি না? ধর তুই একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তাহলে তোকে তুই যখন এটা ডিজাইন করছিস যে কোলাঘাট থেকে 500 পাওয়ার পাঠিয়েছিস, পাঠিয়ে কলকাতাতে বসে কত পাওয়ার পাচ্ছিস তোর জানার ইচ্ছে হবে কি হবে না বল? আমি তো 500 তো পাঠালাম, কি 500 গেল না 600 গেল না 400 গেল, ইচ্ছে হবে তো তোদের, তাই না? হ্যাঁ স্যার। ইচ্ছে হওয়া স্বাভাবিক। তাহলে হবে, দ্যাট ইজ তুই কি করছিস? তুই আর কিছুই করছিস না। তুই অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইন যার ভেতর দিয়ে পাওয়ারটা এলো, তার পারফরমেন্সটা অ্যাকচুয়ালি তুই জাজ করছিস, যে এর পারফরমেন্সটা কেমন। যদি আমাদের কাউকে যখন ধর বলি, মানে কোনো তোকে ফুটবল ম্যাচ দিয়ে বলছি, ভালো তোরা ফুটবল খেলতে পারিস, সব ফুটবলার গত বছর ম্যাচ খেলেছিস জানি ভালো, না গত বছর না তার আগের বছর মনে হয় ফার্স্ট ইয়ারে, না তোদের ম্যাচ হয়নি, সরি, তোদের সঙ্গে না, ভুল বলছি, আমাদের স্যার তোদের ক্রিকেট ক্রিকেট হয়েছে। খেলা হলো, ক্রিকেটটা খেলা হলো এইবারে। তাহলে আমি কি যে বলছি না পারফরমেন্স জানতে, মানে ব্যাপারটা হচ্ছে পারফরমেন্স। আমি যদি বলি যে হ্যাঁ কতটা পাওয়ার এসছে, দ্যাট ইজ ক্যালকুলেট করি, দ্যাট ইজ পারফরমেন্স ক্যালকুলেট করছি। মানে কে 100% ভালো খেলেছে, কে 60% ভালো খেলেছে, কে 40% ভালো খেলেছে, কে 80% ভালো খেলেছে, এইটা জাজ করছি। তেমনই আমাদের ট্রান্সফার লাইনটাকেও আমাকে তো মানে অ্যাকচুয়ালি এভালুয়েট, দ্যাট ইজ কি ওর পারফরমেন্স এভালুয়েট করতে হবে। মানে আমি কি বলতে চাইছি, না আমি 500 কেভিএ পাওয়ার পাঠিয়েছিলাম, কলকাতাতে বসে বসে কত পাওয়ার রিসিভ করলাম। তাহলে তুই যেখানে পাঠালি 500 পাওয়ার, কার ভেতর দিয়ে এলো, ট্রান্সমিশন লাইনের ভেতর দিয়ে, কলকাতাতে বসে যদি তুই রিসিভ করিস ধর 400 কেভিএ পাওয়ার, তাহলে তুই কি বলবি, না ট্রান্সমিশন লাইন হচ্ছে 100 কেভিএ পাওয়ার লস করেছে, তাই বলবি তো, না কি বলবি? কারণ তুই 500 কেভিএ পাঠিয়ে 400 কেভিএ রিসিভ করছিস, দ্যাট ইজ 100 কেভিএ তোর লস হয়ে যাচ্ছে, তাই তো? দ্যাট ইজ তুই হ্যাঁ বলবি স্যার। কি, না ট্রান্সমিশন লাইনের ভেতর দিয়ে আসার সময় আমার 100 কেভিএ লস হয়েছে, দ্যাট ইজ ট্রান্সমিশন লাইন লস করে ফেলেছে 100 কেভিএ পাওয়ার। এটা গেল, এটা পাওয়ারের দিক দিয়ে গেল। এবারে ধর আমি বললাম তুই কোলাঘাট থেকে পাঠিয়েছিলিস, কত কেভিএ তে পাওয়ার পাঠিয়েছিলিস, ধর 11 কেভিতে তুই পাওয়ার ভোল্টেজ পাঠিয়েছিস। এখানে এসে স্টেপ আপ স্টেপ ডাউন যদিও বলা হয়, মানে এভাবে এটাকে মানে জাজ করা যায় না, ঠিক আছে। তো এখানে এসে তুই দেখলি যে আমার ভোল্টেজ লেভেল অনেকটা কমে গেছে, কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে সেটাও তো করলি, দ্যাট ইজ এটা এলো কার ভেতর দিয়ে, এগেন এটা ট্রান্সমিশন লাইনের ফল্ট। কারণ ও 11 কেভি পাঠিয়ে যদি 8 কেভিএ পাস, তাহলে ও 3 কেভিএ ভোল্টেজ হচ্ছে লস করে ফেলেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোকে জাজ করতে হবে। এই এই চ্যাপ্টারটা বলা হচ্ছে কি, দেখ ভালো করে লেখা আছে পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন, দ্যাট ইজ এই চ্যাপ্টারে আর তোরা কিছুই করছিস না, তোরা বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা একটা ট্রান্সমিশন লাইনের পারফরমেন্স কেমন রয়েছে সেই পারফরমেন্সটাকে আমরা জাজ করছি। কন্টেন্টটা ছোট আচ্ছা হয়ে গেল স্যার, না, লিখতে পারবো না এখানে। হ্যালো স্যার। হ্যাঁ 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 বল, একটু একটু জোরে বল, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার কি ট্রান্সমিশন লাইনে যে হাই ভোল্টেজটা পাঠানো হয়, এটা ধরুন লসের জন্য পাঠানো হয়, এছাড়া আর কি কোনো রিজন আছে যে হাই ভোল্টেজ পাঠানোর, মানে স্টেপ আপ হ্যাঁ করার? হ্যাঁ অনেক রিজন আছে, অনেক রিজন আছে, সবই বলবো আমি, ঠিক আছে, যদিও বা আমার এটা চ্যাপ্টারে নয়, স্টিল আমি বলে দেবো। আচ্ছা, আমি সেম এটাকে আমি একটা অন্যতে কনভার্ট করছি, কারণ ওখানে আমি এডিট করতে পারবো, মানে আমার পেনটা চালাতে পারবো আর কি, ঠিক আছে, তোদের বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, একই জিনিস, শুধু আমি পিডিএফটাকে এতে কনভার্ট করে নিয়েছি, সরি পিপিটিটাকে পিডিএফ এ কনভার্ট করেছি। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছি সবাই, আশা করি এবার। হ্যাঁ Yes, sir. যা- কি হলো, যাচ্ছে না কেন, স্কুল হচ্ছে না কেন? ও এভাবে আসবে, আচ্ছা। আচ্ছা, এখানে দেখ আমি যেটা করেছি, এখানে কন্টেন্টে কি লেখা রয়েছে, আমরা কি কি পড়বো। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছিস আশা করি, অসুবিধা হচ্ছে না। না স্যার। আচ্ছা, কন্টেন্টে বলবো, দেখ ক্লাসিফিকেশনস অফ ট্রান্সমিশন লাইন, মানে আমাদের ট্রান্সমিশন লাইন হচ্ছে কত টাইপের। ঠিক আছে, তারপরে কি হলো লসেস, এই একটু আগে বললাম যে ট্রান্সমিশন লাইন লস করিয়ে ফেলছে। তাহলে লস যদি হয়ে যায়, কোনো জিনিস ধর যদি লস হয়, সেখান থেকে আমরা লস থেকে আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো, মানে কতটা এফিসিয়েন্টলি কাজ করছে। আর তারপর হচ্ছে ভোল্টেজ রেগুলেশন পাবো। রেগুলেশন বলতে এই যে ভোল্টেজ রেগুলেশন আমাদের বলে না, সন্ধ্যেবেলাতে ভোল্টেজ ডাউন হয়ে যায়, এটা নাথিং বাট দ্য ভোল্টেজ রেগুলেশন। মানে কত পার্সেন্ট ভোল্টেজ রেগুলেশন হচ্ছে, মানে ভোল্টেজ রেগুলেশন বলতে বুঝবি যে তুই কত ভোল্টেজ পাঠিয়েছিস, কত ভোল্টেজ রিসিভ হচ্ছে, তার ফলে এই যে ভোল্টেজ কমে যাওয়ার ফলে দেখবি পাওয়ার আমাদের কনজাম্পশন বেশি হয়। আমি বলবো একটু একটু করে বলবো সবই, যদিও বা ওটা অন্য চ্যাপ্টারে হয়, বিদিশা ম্যাডাম না হলে এই ম্যাডাম পড়াচ্ছে, কি বলবো, উম অমিতা ম্যাডাম পড়াচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলি, ফ্রম টুডে, আজকে থেকে তোদের ক্লাসের শেষে আমি কিন্তু অ্যাটেন্ডেন্স নেব, মানে স্ন্যাপশট এখন থেকে আর চলবে না। কারা কারা করছিস, যারা যারা লাস্ট প্রেজেন্ট থাকবি তাদেরটা হচ্ছে নেব, মানে সব টিচাররাই নেবে আজকের থেকে। হয়তো অনেকে আজকের শুরু করেনি, কালকের থেকে কিন্তু এটা স্ট্রিক্টলি চালু হয়ে যাবে। যেমন ক্লাসে আমরা পড়াতাম, লাস্টে কে কে আছিস বলে প্রেজেন্ট করতাম। ঠিক আছে, ইন সিমিলার ওয়েতে এটা আমি বলে দিলাম, লাস্টে ক্লাসের শেষে লাস্টে কিন্তু তোদের প্রেজেন্ট থাকাটা মাস্ট, অ্যাটেন্ডেন্স দিতে গেলে। স্ন্যাপশট দিয়ে কোনো অ্যাটেন্ডেন্স হবে না এবার থেকে, আমরা যেটা নিতাম আগে, এরকম বলে দিলাম। আর একটা নোটিশ এই প্রসঙ্গে বলে রাখি, কাউন্সিল একটা নোটিশ ইস্যু করেছে, দেখেছিস ওটা? স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে গিয়েও তোরা এই নোটিশ দেখতে পাবি। ওদের কি করেছে না, 60%-এর তলাতে যাদের অ্যাটেন্ডেন্স তাদের নাম পাঠাতে বলেছে। দেখ, এরপরে কিন্তু কাউন্সিল কি ডিসিশন নেবে আমাদের হাতে থাকছে না। কাউন্সিলের ভাইস চ্যান্সেলর চেঞ্জ হয়েছে, কড়া লোক এসছে, ক্যালকাটা ইউনিভার্সিটির, মোস্ট প্রবাবলি ক্যালকাটা ইউনিভার্সিটি, আমি এখনো জানতে পারিনি। এটা যেন তোদের মাথায় থাকে। আচ্ছা, এটা গেল। এরপরে রয়েছে কিনা পারফরমেন্স অফ দ্য সিঙ্গেল ফেজ। এবার ট্রান্সমিশন লাইনকে আমি ভেঙেছি কি কি টাইপে ভাগবো, না সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, এই যে সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, এটাতে ওর পারফরমেন্স পড়বো, এফেক্ট অফ লোড পাওয়ার ফ্যাক্টর অন পারফরমেন্স। ঠিক আছে, তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর পারফরমেন্স, ট্রান্সমিশন লাইনের পারফরমেন্স উপরে পাওয়ার ফ্যাক্টর একটা এফেক্ট ফেলে, কস ফাই, যেটাকে আমরা কস ফাই কি করে পাওয়ার ফেলবে, না কস ফাই পাওয়ার ফেলবে দেখতে যাবি। হুম, এই চ্যাপ্টারে তোদের কস ফাই এর পাওয়ার ফেলাটা নেই, বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে পড়ছি। স্টিল আমি এখানে যতটা দরকার ততটা কিন্তু আমি বলে দিয়ে যাবো যে কিভাবে এফেক্টটা ফেলছে পাওয়ার ফ্যাক্টর তোদের। ঠিক আছে, আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউজিং স্ট্যাটিক কন্ডেন্সার। আমাদের পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে হয়। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর কেন ইমপ্রুভ করতে হয় সেটাও বলে দেবো, কিভাবে ইমপ্রুভ করা হয় সেটাও বলে দেবো। ঠিক আছে, এটাই রয়েছে। তারপর সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, এগুলো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের। আর মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এন্ড কন্ডেন্সার, নমিনাল টি পাই নেটওয়ার্ক। মিডিয়াম ট্রান্সমিশন ক্ষেত্রে রয়েছে। আর একটা টি টাইপের নেটওয়ার্ক, পাই টাইপের নেটওয়ার্ক, শুনেছিস আগে টি নেটওয়ার্ক পাই নেটওয়ার্ক এই কথাটা? দেখ এইখানে না রয়েছে, এই যে টি নেটওয়ার্ক, এই দেখ এই যে আমি আন্ডারলাইন করছি, দেখ এই যে এর মধ্যে, মানে টি নেটওয়ার্ক হচ্ছে এই যে এই টাইপের, অ্যান্ড পাই নেটওয়ার্ক। পাই বলতে আমরা কি দেখি জানি, এই যে এইটাকে বলা হয় পাই নেটওয়ার্ক। ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হুম, তাহলে এইটা আছে, আমরা পড়বো এখানে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ট্রান্সমিশন লাইনের হচ্ছে ক্লাসিফিকেশন রয়েছে এখানে পরেরটাতে। এটা আমরা কি কি পড়বো জেনে নিলাম, এবারে চলে আসি কি কি ক্লাসিফিকেশন রয়েছে। না দেখ, ক্লাসিফিকেশনস অফ ট্রান্সমিশন লাইন্স। হ্যাঁ, এবারে ক্লাসিফিকেশন কি কি ভাগে ভাগ করা হয়েছে, দেখ তোরা দেখলেই দেখতে পাচ্ছিস কি টাইপের ভাগ করা হয়েছে, আর অনেকগুলো টাইপের ভাগ করা হয়েছে, এটা নতুন করে কিছু বলার নেই।
এসি ট্রান্সমিশন লাইন রয়েছে। তারপর দু টাইপের ট্রান্সমিশন লাইন হতে পারে। যদি আমরা পাওয়ারের দিক থেকে ভাবি, হ্যাঁ, পাওয়ারের দিক থেকে ভাবলে কি পাবো? পাওয়ারের দিক থেকে ভাবলে সুজিত, দুটো টাইপের হতে পারে তো নাকি ট্রান্সমিশন লাইন? একটা হতে পারে এসি, আরে এ তো মহা, এসি আর ডিসি। এসি আর ডিসি ভাবতে পারে। তাহলে আমাদের যদি দেখ, আমাদের যে টোটাল ট্রান্সমিশন সিস্টেমটা, পাওয়ার জেনারেশন সিস্টেমটা টোটালটা এসিতে রয়েছে বলে আমরা এসি ট্রান্সমিশন লাইনকে বলছি, ঠিক আছে? এবারে আমাদের যদি এরকম কিছু জায়গা প্রভিশন থাকতো ডিসি ট্রান্সমিশন লাইন, তাহলে আমরা ডিসি ট্রান্সমিশন লাইন নিয়েও আমরা কাজ করতাম। যেহেতু ডিসি ট্রান্সমিশন লাইন হতে পারে, হ্যাঁ, দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা বাকিদের কাউকে দেখা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে বলতো? না স্যার দেখা যাচ্ছে। যাচ্ছে, আচ্ছা। তার মানে সুদীপ্ত তোর একটু অসুবিধা হচ্ছে। হুম, স্যার হয়তো বৃষ্টি হয়েছে বলে হয়তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই যে মানে দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, একদম ডাউন না হলে। ওই অসুবিধা আগে হতো বলে আমি অ্যাকচুয়ালি বসিয়ে নিয়েছি বাড়িতে আর কি। হ্যাঁ, ওরে বাবা, বাজ পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ জানি স্যার, না বৃষ্টি হচ্ছে পড়াতে পারবো। সেই কারণে হয়তো হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক ডাউন। ওটার জন্য অনেক কথা সময় অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমিও এখানে কতটা কি মানে বাজ পড়া শুরু হলে হয়তো ওয়াইফাই বা অফ করে দিবে, কারেন্ট ফারেন্ট অফ করে দিবে, মুশকিল হয়ে যাবে, তখন ওয়াইফাই অফ করে দিলে মুশকিল হবে। যাই হোক, যতটা করা যায়। তাহলে আমরা এসি ডিসি হতে পারে। এবারে লেংথের দিক থেকে, এটা গেল এসি ডিসির দিক থেকে, ঠিক আছে? যদি লেংথের দিক দিয়ে ভাবি, লেংথের দিক দিয়ে ভাগ করলে তুই অনেকগুলো দেখতে পাবি। একটা হলো শর্ট, তারপর হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে লং, ঠিক আছে? তাহলে আমরা তিনটে টাইপের ট্রান্সফার লাইন দেখতে পাবো, শর্ট দেখতে পাবো, মিডিয়াম দেখতে পাবো, লং দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, কানেকশন টাইপ মানে কোন টাইপের কানেকশন দিয়েছে, আর একটা টাইপের যদি হয়, মানে কোন টাইপের কানেকশন বলতে মানে অন্য টাইপের একটা কানেকশন হয়, সেটা যদি হয়, এই যে দেখ পাই, এই লেখা আছে পাই, সরি পাই বলে লেখা গেল, এই দেখ পাই, একটা আছে টি। পাই ট্রান্সমিশন লাইন কোনটা? না দেখ, এইদিকে একটা আয়ন, এইদিকে একটা, সরি টি টাইপের, এই মানে একটা ট্রান্সমিশন লাইন, এই এন্ড থেকে ধর, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এরকম যদি হয় টি, টি টাইপের ট্রান্সমিশন লাইন। আর যদি ধর পাই, মানে এরকম একটা লাইন গেছে, এরকম একটা লাইন এসছে, এসে এই লাইনটার সঙ্গে জয়েন্ট হয়েছে, এরকম যদি করি, তাহলে এটাকে বলবো আমরা পাই টাইপ ট্রান্সমিশন লাইন। বোঝা গেল? স্যার দুটো জয়েন্ট থাকে উপরেরটার সাথে? হ্যাঁ হ্যাঁ, জয়েন্ট তো হবে অবভিয়াসলি, মানে এটা জয়েন্ট। যেমন টি এর ক্ষেত্রে আমি জয়েন্ট করিনি, মানে এদিকে জয়েন্ট হবে অবভিয়াসলি, যে এটার সঙ্গে এটা জয়েন্ট হবে লাস্ট, নাহলে পাই তৈরি হবে না। এটা বুঝেছিস? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে টি আমরা বুঝে টাইপটা গেলাম একবার দেখান মোটামুটি স্যার এই আরেকবার। টাইপের জিনিসগুলোকে হয়। টি হচ্ছে এটা, এই টি কিরকম দেখতে হয়, এইরকম দেখতে দুটো আন, টি আমরা কিভাবে লিখি, ডি আর একটাকে এইভাবে লিখি। তাই এদিক থেকে একটা ট্রান্সমিশন লাইন এসছে, এদিক থেকে এসছে আর এদিক থেকে এসছে, তিনজন একসঙ্গে মার্জ হয়ে বেরিয়ে যাচ্ছে। বা ধর এখানে আমার সেন্টার রয়েছে, না অন্য একটা কালি নেই, 1 সেকেন্ড, এধারে ধর আমার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, এই পাওয়ার এদিকে গেল, এদিকে গেল, খেয়েছি আর স্যার, এইদিকে, খেলাম। হ্যাঁ, এ জল খাসনি? ঠিক আছে, এটা বুঝতে পারলি এই টি টাইপের ট্রান্সমিশন লাইনটা কিরকম দেখতে হয়?
হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলছি টি টাইপের ট্রান্সমিশন লাইনটা তাহলে কে বলছিলিস যে একবার দেখ, বুঝতে বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সবাইকে বলছি ক্লাসের শেষে আমি অ্যাটেন্ডেন্স নেব। আচ্ছা, তাহলে এটা গেল। আর তারপরে তো লং ট্রান্সমিশন লাইন বলে দিয়েছি, ব্যাস। এবারে চলে আসি শর্ট ট্রান্সমিশন লাইন। শর্ট ট্রান্সমিশন লাইনটা দেখ, এই যে এইটা, এই যে ট্রান্সমিশন লাইনটা বলেছে, এটা যে শর্ট ট্রান্সমিশন। হুম, এটা যে শর্ট ট্রান্সমিশন লাইন। হুম, আচ্ছা, শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি বলছে না, শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা সেই ট্রান্সমিশন লাইনটাকে লং, শর্ট আর কি তোর মিডিয়াম, এই তিনটে ট্রান্সমিশন লাইন রয়েছে। তাহলে শর্ট ট্রান্সমিশন লাইন যেটা আমি লিখছি দেখ, টিএল বলে লিখছি, ট্রান্সমিশন লাইন পুরোটা লিখছি না, ঠিক আছে? এই শর্ট ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্স কি হবে না, লেংথ হবে কত না, লেস দেন 80 কিলোমিটার। তাহলে কোন ট্রান্সমিশন লাইনকে শর্ট ট্রান্সমিশন লাইন বলবি, এটা কিন্তু ক্রাইটেরিয়া, এটা অবশ্যই তোদেরকে মনে রাখতে হবে। লেংথ হবে কত না, 80 কিলোমিটারের তুলনায় কম। 80 কিলোমিটারের কম যে স্যার লাইনগুলো, হ্যাঁ, এটা কি দুটো পোলের মধ্যে ডিস্টেন্স হয় না ট্রান্সমিশন, মানে যেখান দিয়ে পাঠানো হচ্ছে পুরো ডিস্ট্রিবিউশন লাইন পর্যন্ত না না, একদম দুটো পোলের মধ্যে ডিস্টেন্স? ডিস্টেন্স না, দুটো পোলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার, মানে বুঝতে পারছিস বিশাল বড়। তোর বাড়ির কাছে একটা পোল আর ধর হ্যাঁ স্যার। একটা পোল, এত বড়, এত বড় যাবে না। ওই টোটাল লাইনটা, ঠিক আছে? আমার তো ট্রান্সমিশন লাইনগুলোতে বেশি দূরে, মানে পোলগুলো বেশি দূরে থাকে না, পোলগুলো হচ্ছে 200 ফুট মতো দূরে থাকে একটা একটা। এস পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের এই ডিস্ট্রিবিউশন লাইন পর্যন্ত যে ডিস্টেন্সটা। পোলগুলো হচ্ছে 200 ফুট নয়, 200 মিটার মতো, 180 মিটার মতো ডিস্টেন্সে থাকে, মিটার অনলি পোলগুলো, ঠিক আছে? দ্যাট ইজ তোর পাওয়ার প্ল্যান্ট থেকে, এই যে মানে যেটা আমি বলছি, একটু 1 সেকেন্ড, এটা হেল্প দেখ। এই ডিস্টেন্সটা, এখানে লোড, এখানে সোর্স, এদের মাঝখানে যে ডিস্টেন্স এটা হচ্ছে 80 কিলোমিটার। এদিকে লোড, এদিকে সোর্স, ঠিক আছে? বোঝা গেল? আপ টু 80 কিলোমিটার বা তার চেয়ে কম। কিরে, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের লেন্থ এর বেশি হলে চলবে না, 80 কিলোমিটারের উপরে হলে চলবে না, ঠিক আছে? এবারে ভোল্টেজ রেঞ্জ ওদের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে? তাহলে ভোল্টেজ রেঞ্জ কত? ভোল্টেজ রেঞ্জ হচ্ছে নট মোর দ্যান 66 কেভি, দ্যাট ইজ লেস দ্যান 66 কেভি। তাহলে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে প্যারামিটার গুলো একই, ঠিক আছে?
কিন্তু আমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে যে লেন্থ 80 কিলোমিটারের বেশি হবে না। যদি 80 কিলোমিটার বেশি হয় তখন তাকে আমরা শর্ট ট্রান্সমিশন লাইন বলবো না, তখন তাকে বলবো কি না মিডিয়াম ট্রান্সমিশন লাইন। ঠিক আছে। হুম, যে 80 থেকে যদি আমার 150 কিলোমিটারের মধ্যে হয়, তাই 150 কিলোমিটার উপরে হয়ে গেলে কি বলবো না 150 কিলোমিটারের উপরে হয়ে গেলে সেটাকে আমরা বলবো লং ট্রান্সমিশন লাইন। আবার ভাগ আছে। ঠিক আছে, তাহলে এটা গেল। এবারে যদি আমরা দেখি এখানে কি রয়েছে, না এই যে এই লাইনটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, দ্য লাইন ইজ নোন অ্যাজ কি না শর্ট ট্রান্সমিশন লাইন। দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য লাইন ইজ গিভেন বাই কি রয়েছে, গিভেন বাই দেয়ার লেংথ। ঠিক আছে, the effect of capacitance on the short transmission line is negligible, but the cable where the distance between the conductors is small, the effect of capacitance কি রয়েছে না effect of capacitance should be there। হুম, তার মানে কি বলেছে না এইখানে দেখ, এই যে দেখতে পাচ্ছিস কি, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হুম, এখানে কি বলছি দেখ, দেখ এখানে ট্রান্সমিশন লাইন মানে আমি কি জানি না আমার ক্ষেত্রে তিনজনের এফেক্ট দেবে, কে আর এর, এল এর আর সি, এই তিনজন মিলে। কালিটা ভালো না, দাঁড়া অন্য কালি নেই, এই তিনজনে নেবে তাই তো। আবার এল আর সি এ দুজন মিলে কি হয়, এক্স তৈরি হয় তাই তো। তাহলে হ্যাঁ এই এল আর সি নিয়ে যে এক্স হয়েছে সেটা এখানে দেওয়া আছে, আর আর নিয়ে যে আর হয়েছে সেটা এখানে দেওয়া আছে। ক্লিয়ার। এবারে এখানে বলছেটা কি না এটা তো শর্ট ট্রান্সমিশন লাইন, এই যে এটা একটা শর্ট ট্রান্সমিশন লাইন। তাহলে শর্ট ট্রান্সমিশন লাইনকে আমরা যদি বিচার করি, তাহলে এটা যদি আমি ধরে নিই এটা হচ্ছে তোর এই এক্সটা ইকুয়ালস টু, দেখ আমি লিখছি এল, তাহলে সিটা কিভাবে থাকে, সিটা থাকে এইভাবে লাইন টু নিউট্রালে থাকে সি, তাই তো। সিটা কি হয় ফর্ম হয়, প্যারালালি ফর্ম হয়। কি রে, ফেজ আর নিউট্রালের হ্যাঁ মাঝখানে ডাইলেক্ট্রিক মেটেরিয়াল হিসাবে কে রয়েছে, এয়ার রয়েছে, ওখানে ক্যাপাসিট্যান্স এর কম হয়ে যাচ্ছে। হুম, এবারে যেহেতু এটা শর্ট ট্রান্সমিশন লাইন আর এই ক্যাপাসিট্যান্স ভ্যালুটা প্রচন্ড কম হয়, সেই জন্য এখানে যে ক্যাপাসিট্যান্স ফর্ম হবে না এমন নয়, এই ক্যাপাসিট্যান্স ফর্ম হবে এখানে। কিন্তু এই যে এফেক্ট অফ ক্যাপাসিট্যান্স যেটা আমি বেসিক্যালি বলবো না, এফেক্ট অফ ক্যাপাসিট্যান্স ইজ ভেরি লো। কার রেসপেক্টে না এল, এল এর রেসপেক্টে সিটা ভেরি লো। দ্যাট ইজ আমি বলতে পারি যে আর কিছুই না, এক্স এল, এক্স এল এর রেসপেক্টে এক্স সি ভেরি ভেরি লো, ভেরি ভেরি লো, ভেরি 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 লো। বোঝা গেছে কি যায়নি। এইখানে যে আমি এক্সট্রা বলছি, দিস ইজ নাথিং বাট এক্সেল, যেটা এই যে এইটা বলছে, এই যে এইটা যেটা বলছে এটা হচ্ছে বেসিক্যালি এক্সেল। কি বল, কার কোন জায়গাতে প্রবলেম রয়েছে যে স্যার আমি এই জায়গাতে বুঝতে পারিনি, বল। স্যার এই ট্রান্সমিশন লাইনে বিভিন্নভাবে ভাগ করার কারণটা কি? এটা ট্রান্সমিশন লাইনকে ভাগ করেছে কেন না, সব জায়গাতে তো একই থাকে না। ঠিক আছে, যেমন ধর বেসিক্যালি আমরা বাজারে গেলে দেখি ছোট মাছ, মিডিয়াম মাছ, বড় মাছ বিক্রি হয়, আলাদা আলাদা করে বিক্রি হয় কি হয় না, হয়। তেমন এখানেও, কারণ এটা ভাগ করার কারণটা হচ্ছে এদের একটা রেঞ্জ অনুযায়ী এদের ট্রান্সমিশনটা মানে দ্যাট ইজ পারফরমেন্সটা কেমন থাকবে সেটা একটা আগে থেকে যাচাই করে রাখা, যে তেমন অনুযায়ী আমি পাওয়ার প্ল্যান্ট আর ইউজারদের মাঝখানে ডিস্টেন্স কতটা, সেই অনুযায়ী আমার পাওয়ার লাইনটা বসাবো। আর আমার অ্যাকচুয়ালি প্রি ক্যালকুলেশন ডেটা থাকবে, যে ডেটা রেসপেক্টে আমি নিজে বুঝতে পারবো, যারা ডিজাইনার আছে তারা বুঝতে পারবে যে আমার
কত কেভি ট্রান্সফার, মানে কি বলবো, পাওয়ার প্ল্যান্ট কত কেভি জেনারেট করলে আমার লোডে কত কেভি পাওয়ার যাবে, কারণ লসেস গুলো তোকে করতে হবে, ঠিক আছে, কনসিডার করতে হবে। এই জন্য ডিফারেন্ট আগে ভাগ করে রেখেছে, ছোটতে কি রকম পারফরমেন্স দেয়, বড় লাইন মিডিয়াম লাইন হলে পারফরমেন্স কিরকম দেয়, আর বড় লাইন হলেও বা কিভাবে পারফরমেন্স। ট্রান্সমিশন লাইনের কি লেন্থ হিসাবে ওর ভোল্টেজ হয়? হ্যাঁ, লেংথ হিসেবে বেসিক্যালি এটাকে ভোল্টেজ রাখা হয়। কেন লেংথ হিসেবে বেশি রাখা হয় না, আমি একটু বাদে আমি শর্ট মিডিয়াম এ মানে লংটা পড়িয়ে নিই, নাহলে তোরা বুঝতে পারবি না। কেন বুঝতে পারবি না বলছি, মানে তখন তুই, এখন তুই একটাই জানিস, তুই জানলি 80 কিলোমিটার তুলনায় কম হবে, কিলোমিটার চেয়ে ছোট হবে, আর 66 কিলো ভোল্টের চেয়ে কম হলেই হবে শর্ট ট্রান্সমিশন লাইন। এটা মিডিয়াম ট্রান্সমিশন লাইনে কি হচ্ছে না হচ্ছে সেটা জেনে নে, লং এ কি হচ্ছে জেনে নে, তাহলে তখন তুই প্রশ্ন করতে পারবি, বিভিন্ন ধরনের প্রশ্ন তোর মনে তখন তৈরি হবে, ঠিক আছে। স্যার, তিনটে জেনে নিলে কি হবে, আমরা যদি তিনটে সিস্টেমকে জানি, তাহলে আমাদের মনে তিনটের মধ্যে এবারে কম্পারিজন শুরু হয়, সেখান থেকে আমাদের কোশ্চেন তৈরি হয়, কেন ওটার ক্ষেত্রে এটা হয়েছে, এটার ক্ষেত্রে কেন এটা হলো না, এটার ক্ষেত্রে এটা হয়েছে, ওটার ক্ষেত্রে কেন এটা হয়নি, এই ধরনের কোশ্চেনটা অ্যারাইজ হবে তখন, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা গেল, এরপরে দেখ, ও সরি, এরপরে দেখ মিডিয়াম ট্রান্সমিশন লাইন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি করা আছে, না মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দেখ বলা আছে কি, না মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এই জিনিসটাকে খেয়াল কর, না ওই একই, দেখতে পাচ্ছিস আন্ডারলাইনটা, হ্যাঁ স্যার। ওয়েট, এই আন্ডারলাইনটা দেখতে পাচ্ছিস এবার, হ্যাঁ স্যার। তাহলে আমি বুঝে গেছি যে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ওটা 80 পর্যন্ত ছিল, এই 80 থেকে 240 কিলোমিটার হবে, ঠিক আছে। আহ, এটা ডিফাইন্ড বইতে দেখবি কিলোমিটার হিসেবটা একটু ডিফারেন্ট আছে, মানে কোথাও দেখবি 200-তে শেষ করেছে, কোথাও দেখবি 240-এ, তবে 200 থেকে 240 এরকম একটা রেঞ্জ থাকা রাখা হয়, ঠিক আছে। বা ওটা 80 কিলোমিটার পরিবর্তে কোথাও দেখবি 100 কিলোমিটার করে দিয়েছে, এটা দুই একটা বইয়ের মধ্যে ডিফারেন্স পাবি। মোটামুটি জেনে রাখ, শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে 80 to 100, আর মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে 220 to 240 বা 250 পর্যন্ত, আপ টু 250 ওভার হয়ে গেলে তখন আমাদের লং ট্রান্সমিশন লাইন হয়ে যাবে কিলোমিটার। তাহলে আমরা লেন্থটা জেনে নিলাম, ঠিক আছে। আচ্ছা, স্যার এটাতে ভোল্টেজ লিমিট থাকে না? এটা ভোল্টেজ লিমিট অবভিয়াসলি থাকে, ঠিক আছে। এখানে দেওয়া নেই না, লেখা নেই, এটা 132 kVA, ওটা ছিল কত, না 66, ঠিক আছে। এখানে হচ্ছে ভোল্টেজ রেঞ্জ থাকবে, ভোল্টেজ থাকবে, ভোল্টেজ থাকবে কেভি, প্রত্যেকটারই তো লেংথ অ্যান্ড ভোল্টেজ রেঞ্জ দুটোই দেওয়া থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এখানে বিশেষ কিছু বলার মতো নেই এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনে, ঠিক আছে। এবারে চলে আয় পাই মডেল অফ দ্য ট্রান্সমিশন লাইন, এই যে পাই মডেলটা দেখ, ট্রান্সমিশন লাইন তুই দেখেছিস, এবারে কেন তোকে পাই মডেল মনে হচ্ছে ভালো করে খেয়াল করে, এখানে কেন আমরা পাই মডেল এটাকে বলছি, পাই মডেলের মধ্যে কি, ভালো করে আমি যেটা আন্ডারলাইন করছি সেই জায়গাটাকে অবজার্ভ কর, দেখলে দেখবি পাই দেখতে পাবি তোরা, কোন জায়গাটা আমরা পাই দেখতে পাচ্ছি, না আমরা, সরি, দিন দিন,
মোটা হয়ে যাচ্ছে, দাঁড়া তো 1 সেকেন্ড। এই পোর্শনটাকে দেখ তো, যদি এই পোর্শনটাকে আমি বাইরে নিয়ে এসে লিখি, আঁকি, তাহলে কি রকম দেখতে হবে দেখ তো, একটু ওয়েট কর। দেখ আমি আঁকছি এই পোর্শনটাকে, এটাকে নিয়ে এলে দেখতে যাবি এইদিকে একটা সি, তারপরে একটা আর, তারপরে একটা এল, তারপরে এগেন একটা সি, দেখতে পেলি? আচ্ছা, এই যে পোর্শনটা বেসিক্যালি আমি যে এখন করলাম, এই পোর্শনটাকে পাইয়ের মতো দেখতে হয়েছে তো, পাই 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 বলতে আমরা কি বুঝতে পারছো? পাইয়ের মতো দেখতে হয়েছে কি হয়নি, নিজেরা বুঝতে পেরেছিস কি পারিসনি বল? হ্যাঁ হ্যাঁ স্যার। পাই বলতে কি হ্যাঁ বুঝেছি? স্যার। এইদিকে একটা লাইন, উপরে একটা লাইন, এইটা তো পাই। তো দেখ এইদিকে কি আছে, সি, এদিকে কে, সি, এদিকে কে না, এদিকে হচ্ছে এর দুজন আছে, পাই আর 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 এল। তাহলে এই জন্য এই যে ট্রান্সমিশন লাইনের টাইপটাকে, এটাকে বলা হচ্ছে কি না, পাই টাইপ ট্রান্সমিশন লাইন। This transmission line is called the pi model or pi type transmission line. হ্যাঁ, তাহলে বুঝেছিস সবাই? আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। বল, যারা বুঝতে পারছিস না বলবি আমাকে। আমার মনে হয় না যে না বোঝার মতো কোনো কিছু কারণ আছে, তাই তো আমান? क्या है बोल? अमन क्लास में है ना? না স্যার। তাহলে কে বলছে? তো পবিত্র স্যার। পবিত্র? কে কে একজন হিন্দিতে কথা বলছিল না একটু আগে? না স্যার। পবিত্র রেগুলার ক্লাস করছিস তো পবিত্র? হ্যাঁ স্যার। কি রে, ক্লাস করার ফলে কি মনে হচ্ছে, একটু বাড়ছে, ভালো লাগছে? হ্যাঁ স্যার। পড়াশোনা জানলে একটু নলেজ হলে ভালো লাগে তো নাকি? বল, নিজেই বল। ভালো লাগে, দেখ পড়াশোনা কর, ভালো লাগবে। দেখবি দেখ তুই নিজে নিজে অনেক জিনিস পারছিস। দেখবি একটা নিজের একটা মানে নিজে নিজে সেলফ স্যাটিসফ্যাকশন একটা থাকবে যে বেশ আমি তো জানতাম না আগে, এখন তো বেশ অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, দেখবি একটা আগ্রহ তৈরি হয়ে যাবে। আর একবার জেনে গেলে না, তুই বুঝতে পারছিস না, তুই কতটা নিজের নিজের প্রফিট করবি। এই যে লোকে বলছে না চাকরি নেই, চাকরি নেই, চাকরি আছে, চাকরির মতো ছেলে নেই। হুম, এইটা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা পাই মডেলটা বুঝে গেলাম। হুম। আচ্ছা, পাই মডেলের পরে এক সেকেন্ড, পাই মডেলের পরে আমাদের কি রয়েছে? পাই মডেল গেল। স্যার পাই মডেলটা করার কারণটা কি? পাই মডেল আমরা করি না, আমরা ট্রান্সফার লাইনটাকে যদি অ্যানালিসিস করতে যাই, ট্রান্সফার লাইন তো আমরা শুধু ডিজাইন করে দিই। এই যে পাই মডেলকে আমরা করি, পাই মডেল আমরা করি না। হ্যাঁ, আমরা ট্রান্সফার লাইনের যখন দেখি যে লস হয়ে যাচ্ছে, লসটা যখন অ্যানালিসিস করতে গেলাম তখন দেখলাম যে ও এই কারণে লস হচ্ছে, ও তো রেজিস্ট্যান্স ফর্ম করেছে, নিজে নিজের ইন্ডাকট্যান্স ফর্ম করেছে, ক্যাপাসিট্যান্স ফর্ম করেছে, এই কারণে লস হয়েছে। তখন দেখলাম যে ফর্ম তো করেছে ঠিকই, ভালো কথা, কিভাবে ফর্ম করে আছে সেটাকে যখন আরো তলিয়ে দেখা গেল, তখন দেখা গেল দুটো টাইপের ফর্ম করে আছে, একটা পাই টাইপের, মানে মাঝখানে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স বসে আছে, আর দুদিকে হচ্ছে ক্যাপাসিট্যান্স বসে আছে, এইরকম। আবার একটা কি হয়েছে না টি মডেল, টি মডেলে দেখ কি হয়েছে না, টি মডেলের ক্ষেত্রে বেসিক্যালি এটা ভালো করে খেয়াল করে দেখ না, মাঝখানে সি বসে আছে, এই দেখ। টি কাকে বলবো আমরা? এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এটা হলো টি। এখানে দেখ,
এখানে কে রয়েছে না সি, এখানে রয়েছে কে আর, এখানে এক্স, এটা এখানেও আর, এখানেও এক্স, এটা এক্স হচ্ছে বেসিক্যালি এক্সেল, এক্সেল বলতে যেটা বুঝি সেটা। ঠিক আছে, এগুলো আমরা নিজেরা তৈরি করি না, এগুলো ওরা নিজেরা অটোমেটিক্যালি তৈরি করে। কেন আমার লস হচ্ছে এত কিছু এই সেই, সেগুলো যখন আমরা অ্যানালিসিস করতে এগোচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এই কাণ্ড হয়ে বসে আছে। রেজিস্টার, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স ফর্ম করে নিয়ে নিজেরা বসে আছে, কিভাবে বসে আছে সেটাকেও যখন আরো ডিটেলস অ্যানালিসিস করলাম তখন আমরা পাই মডেলে আর টি মডেল হয়ে বসে আছে। ঠিক আছে, বুঝতে পারলি? স্যার এটা কি সমস্ত রকম ট্রান্সমিশন লাইনে হয় না কোনো পার্টিকুলার অ্যামাউন্টের কোনো ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে হয়? যে কোনো ট্রান্সমিশন, ভোল্টেজ ট্রান্সমিশন লাইন বলে দিলাম তো, এর তো রেঞ্জ কতটা রয়েছে জানিস তো। হ্যাঁ স্যার, টি আর পাইটা মানে মেনলি কোন ট্রান্সমিশন লাইনে দেখা যায় এই জিনিসটা? পাইটা হচ্ছে তোর বোথ মিডিয়াম অ্যান্ড লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, লং ট্রান্সমিশন লাইন আমাদের ক্ষেত্রে অতটা নেই, লং ট্রান্সমিশন লাইনে প্যারামিটার ক্যালকুলেশন চাপ, আর শর্ট ট্রান্সমিশন লাইনটাকে অ্যাকচুয়ালি মানে যে এফেক্টটা আসে সেটাকে এফেক্টটা অতটা মাছ নেসেসারি নয় বলে ওটাকে নর্মাল মডেল হিসেবে, নমিনাল মডেল হিসেবে আমরা দেখি চালিয়ে দিই। ওটা হচ্ছে নমিনাল মডেল হিসেবে আমরা দেখিয়ে দিই। ঠিক আছে, মানে ছোট্ট মডেল, ওকে ছোট্ট, স্যার। এই জন্য ছোট্ট নমিনাল মডেল হিসেবে দেখিয়ে দিই, অত অ্যানালিসিসে ঢোকা হয় না। তাহলে আমরা টি মডেলটাও জেনে নিলাম, তাই তো পবিত্র? টি মডেলটা বুঝলি? দেখ পুরো হ্যাঁ টি এর স্যার। মধ্যে, এই জন্য এটাকে বলা হচ্ছে টি। ব্যাস, এরপরে যেটা রয়েছে দেখ লং ট্রান্সমিশন লাইন। এক সেকেন্ড ওয়েট কর, যা কি হচ্ছে কেন, পালাচ্ছে কেন? আচ্ছা, একটু এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আঁকছি, ঠিক আছে। আচ্ছা, এবার লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আসি। তাহলে লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি বলেছে দেখ, কি বলবে এখানে না মোর দ্যান 240 কিলোমিটার বা 250 কিলোমিটার এটা বলবে, এটা তোরা জেনেই ছিলিস। ঠিক আছে, এবার ভোল্টেজ রেঞ্জটা কত হবে না, ভোল্টেজ রেঞ্জ এখানে বসানো নেই, দ্যাট ইজ ভোল্টেজ রেঞ্জ কত হবে না, আহা, ভোল্টেজ রেঞ্জটা হবে গ্রেটার দেন 132 কেভি, তাই তো পবিত্র? সুদীপ্ত, সুজিত আছিস? সুজিত, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছিস তো পরিষ্কার? হ্যাঁ স্যার। আহ, এই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? না স্যার, অসুবিধা হচ্ছে। এ এ সবাই কে কে রয়েছিস বলতে কি, আমি না এক সেকেন্ড, আমি এটাকে স্কিপ করে তোদের আমি এটা পড়াচ্ছি, কে কে রয়েছিস একবার দেখে নি। অনেক কি রয়েছিস সুজিত, এই ডিজাইন করার ফলে, এই যে কালার দেওয়ার ফলে বুঝতে কি সুবিধা হচ্ছে ছবি এঁকে কে? হ্যাঁ স্যার, সুবিধা হচ্ছে। রাহুল কি বলছিস? রাহুল, রাহুল কিছু অসুবিধা হচ্ছে বল, যে স্যার এরকম না করলে স্যার, সুবিধা? বুঝতে পারছি। হ্যাঁ বলছি, এটা কি সুবিধা হচ্ছে না অন্য কোনো ধরনের করলে তোদের বুঝতে সুবিধা হবে বল? মানে না এটাই, স্যার, সুবিধাই হচ্ছে বুঝতে। এটাই ম্যাক্সিমাম করা যেত, একদম আঁকাটা আর বিভিন্ন কালার দিয়ে বোঝানোটা, এটাই মানে ম্যাক্সিমাম করা যায় আর কি এই মুহূর্তে। ঠিক হ্যাঁ আছে, স্যার। মনে করবি। সুদীপ্ত, আর এক সুদীপ্ত রানা, ও চুপচাপ থাকে হ্যাঁ বেশি স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? মানে আর কি অন্য কোনো ধরনের করলে সুবিধা হবে বল, যে স্যার এরকম করলে আমরা হয়তো তা ভালো বুঝতে পারবো বা করতে পারেন। না স্যার, এইটা স্যার ঠিক আছে, এই পদ্ধতিটা। হ্যাঁ, আমি ওই কালার পেন গুলো দিয়ে ওই জন্য আঁকছি আর কি, কালার গুলো দিচ্ছি, সুবিধা হবে তোদের। বিশ্বজিৎ কি বলছিস? বিশ্বজিৎ, বিশ্বজিৎ কিন্তু রেগুলার ক্লাস করছে এখন। হ্যাঁ স্যার। বিশ্বজিৎ, এটা কি বুঝতে সুবিধা হচ্ছে তোদের? হ্যাঁ স্যার, সুবিধা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পবিত্র কি বলছিস? পবিত্র ক্লাস করছে, দেখ ক্লাস কর, ঠিক আছে, এমনি অনাবশ্যক ফাঁকিগুলো মারিস না, দেখবি পড়াশোনা কর, দেখবি নিজেদের না একটা ভালো লাগবে, একটা ভালো লাগার জায়গা তৈরি হবে। হুম,
পবিত্র ঠিক আছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলে তো আমাকে বলবি, স্যার এটাকে এরকম না করে এরকম করুন। কারণ আমি আমার মতো হয়তো পড়াচ্ছি, আমি তোদের দিক থেকে দেখতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, কারণ আমি তো এদিক থেকে পড়াচ্ছি, তোরা উল্টো দিকে রয়েছিস। তাহলে তোদের যদি মনে হয় যে কখনো স্যার এরকম না করে এরকম করলে সুবিধা হবে আমাদের, তাহলে সেটা কিন্তু বলবি প্রপোজাল গুলো আমাকে। হ্যাঁ। ঠিক আছে। আকাশ, আকাশ ভালো আছিস? আকাশ শুনতে পাচ্ছিস? না, আকাশের মাইকের প্রবলেম থাকে মাঝে মাঝে বলে মনে হয়। আচ্ছা, অর্ণব, অর্ণব নিহাল, স্যার বলছি এরকম পড়লে সুবিধা হচ্ছে না অন্য কোনো কিছুতে করলে সুবিধা হবে? তাই আমার এটা কাছে পিপিটি পিডিএফ দুটোই রয়েছে। আমি একটু আঁকার জন্য, হাতে আঁকার জন্য বা ক্লাসরুম টিচিং যেরকম হয় বোর্ডে যখন পড়াতাম চক টক দিয়ে, সেটার জন্য এটা করেছি আর কি। ঠিক আছে, সুবিধা স্যার। সুবিধা হচ্ছে তো? আচ্ছা, হ্যাঁ স্যার। কোনো যদি প্রপোজাল থাকে আমাকে বলবি, স্যার এরকম করলে সুবিধা হবে বলে মনে হয়। ঠিক আছে। হ্যাঁ স্যার, ওকে স্যার। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ভালো আছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, শান্তনু, আহ, শান্তনু হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ঠিক। আচ্ছা শান্তনু, একটু মন দিয়ে ক্লাসগুলো কর, মানে মিস করিস না, বুঝলি? না স্যার, আর আর মিস আমাকে, আর করবো না। হ্যাঁ হ্যাঁ, একদম মিস করিস না। আর হচ্ছে যে তোর কি বলবো বল দেখি, যে এই যে ক্লাসগুলো হচ্ছে না, যদি কোনো প্রপোজাল থাকে যে স্যার এরকম না করে এরকম করলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হতো, তাহলে এই কথাগুলো স্যার আমাকে বলবি। একটাই সমস্যা হচ্ছে স্যার, আপনি যখন বলছেন না যে স্ক্রিন দেখতে পাচ্ছিস কিনা, সবাই বলছে হ্যাঁ, মাঝে মাঝে দেখাচ্ছে না স্যার, ওটাই মানে প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ এটা স্যার, প্রবলেম ওটাই হচ্ছে। শান্তনু, ওটা মাঝে মাঝে ওই ডিএবএল নোভেন্টির বা ওটা হচ্ছে করেছি এনাবেল নোভেন্টির করেছি মোড ওইটা হ্যাঁ, ওটা করেছি, ওটাতে তাহলে তাহলে একটু প্রবলেম, নেটওয়ার্কের জন্য অফ হয়ে যায়। ওটাই স্যার, আর কিছু না। আচ্ছা আচ্ছা, দেখ এই এই শান্তনু এটা বলছিস না, এটা আমার দিক থেকে কিছু করার নেই রে, বুঝলি? স্যার এটা হ্যাঁ হ্যাঁ, আমারও তো কিছু স্যার, করার নেই, কিন্তু যখন প্রবলেমটা কি হয়, আগে সিঞ্জয় স্যারের ক্লাস তো আমি অ্যাটেন্ড হয়েছিলাম। হুম সিঞ্জয় স্যার হুম যখন শেয়ার করছিল স্ক্রিন, হুম তখন আমার আর একজনের প্রবলেম হচ্ছিল, সে বলল স্যার আমি তো দেখতে পাচ্ছি না। তখন স্যার বললো হুম। যে আর কে দেখতে পাচ্ছে না, সবাই বললো হ্যাঁ স্যার আমরা সবাই দেখতে পাচ্ছি। তো স্যার ক্লাসটা কন্টিনিউ করলো, তখন আমারও প্রবলেম ছিল, আমি আর বলিনি, আমি চুপ করে গেলাম। দেখতে পাচ্ছি না, আর কি করবো, আমার না, নেটওয়ার্কের প্রবলেম, এতে আমারও তো কিছু করার নেই। হ্যাঁ, এবারে তুই কি করবি, আবার একবার জিজ্ঞেস করবি যে স্যার অমুক আমি জায়গাটা আমি দেখতে পাইনি, তখন আরেকবার বলুন, এইটা করে নিবি, বুঝলি? দেখতেই পাচ্ছি না, তো কি বলবো, স্যার যা বলছে সব মাথার উপর দিয়ে বলেছে, তার মধ্যে আমি অনেক লেট করে ঢুকেছি, এটাই মানে আচ্ছা, ক্লাসটা। ধর ধর এখন আমার ক্লাস চলছে, তো এখন যখন তোর স্ক্রিনটা ধর দেখতে পেলি না, ঠিক আছে, তখন আর একটু পরে আবার বলবি স্যার ওই পোর্শনটা আরেকবার রিপিট করুন, তাহলে আমি রিপিট করব। ঠিক আছে, ঠিক আছে মানে এরকম করে যতটা পারা যায়, বুঝলি এটা? হুম। স্যার, আমাদের কলেজ কবে খুলবে? কোনো কলেজ question? মনে হয় আগস্টে খুলবে, যেটুকু সেন্ট্রাল গভর্নমেন্টের যা আমি পেপারে যেটা পড়লাম, মনে তো হয় মানে বেশ। আমিও শুনলাম 16 তারিখ, আগস্টের 16 তারিখ থেকে হ্যাঁ, খুলবে, ওয়েবসাইটে দিয়েছিল। উম, না এরকম ওই ভ্যাকসিনেশনটা একটু র্যাপিডলি চলছে, এটা হয়ে আম- গেলে মোটামুটি এবারে কিন্তু অনেক খোলা কলেজে শুরু হবে। অনেক কলেজে স্যার, আমাদের মানে আমাদের এখানে অনেক বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, অনেক কলেজ থেকে স্যার ওদের ভ্যাকসিনেশন দিয়ে স্যার ক্লাস চালু করে দিয়েছে, মানে কলেজ থেকেই করেছে, বিনা ফ্রিতে, কারোর থেকে একটা কোনো টাকা পয়সা কিছু নয়, নিয়ে ওদের ক্লাসটা এখন কন্টিনিউ করে দিয়েছে, মানে কোথায় কোথায় বেসরকারি। করতে বললে কি আশেপাশে? আমাদের বারুইপুরেই রয়েছে দুটো তুই বল না কলেজে। আমাকে তো। ও স্যার, নামটা তো স্যার বলতে পারবো না। তাহলে আমাকে এমনি ফোন করবি আলাদা করে। হ্যাঁ, হ্যাঁ সেটা ঠিক আছে, হবে। এখানে না বলিস, আমাকে আলাদা করে ফোন করবি। ঠিক আছে। তারপরে শিয়ালদার ওদিকে আছে, আমাদের আইটিআই কলেজে হয়েছে, আমাদের গড়িয়া, মানে কি নাম আইটিআই কলেজটা? ক্যানিং, গড়িয়া, না না, গড়িয়াহাট। গড়িয়াহাট। গড়িয়াহাট, হ্যাঁ, গড়িয়াহাট আইটিআই আচ্ছা, কলেজে করেছে, যেমন ভ্যাকসিনেশন দিয়ে ক্লাস শুরু করেছে। এখন আশা করা যায় শুরু হবে এবারে, মানে যতটুকু আমি দেখতে পাচ্ছি বা সার্কুলার যা দেখছি। ঠিক হ্যাঁ, আছে, মানে আর খুব একটা বেশি দিন নেই যে কলেজ বন্ধ থাকবে, এটা একটু হলে বুঝতে ভালো হবে। হয় স্যার, মানে কলেজটা না খুললে না, ভালো সেটা হয়। তো নিশ্চয়ই, সেটা এরম তো ভাবে স্যার এরম ভাবে হয়তো হয় কলেজ না।
ভ্যাকসিনেশন মাস্ট এইরকম কোনো কি নিয়ম আরে থাকছে না তো? না, ওরা অবশ্যই না না ভ্যাকসিনেশন দিয়েই কলেজ মাস্ট করবে। মনে হয় কোনো নিয়মটা মনে হয় নিয়ে আসেনি, বা যদি নিয়ে এসছে আমার চোখে পড়েনি। অ্যাকচুয়ালি স্যার কেন আমাদের এদিকে প্রায় স্যার মাত্র হয়তো 10% মানুষের ভ্যাকসিনেশন হয়েছে, মাসে বা সপ্তাহে হয়তো একদিন করে হচ্ছে। হুম। সেই জন্যই বলছি আর কি, হয়তো 10 জন 20 জন করে মাত্র ভ্যাকসিনেশন হচ্ছে। যাক প্রসিডিওর এগোচ্ছে। হ্যাঁ, যখনই একটা গভর্নমেন্ট কিছু একটা বলবে নিশ্চয়ই এটার উপরে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তাহলে এটা গেল। শুভ্রজ্যোতি দেখতে পাচ্ছিস? শুভ্রজিৎ, শুভ্রজিৎ দেখতে পাচ্ছিস? অসুবিধা কিছু হচ্ছে? স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, কিছু যদি সাজেশন থাকে মাঝে আমাকে মাঝে তো বলবি। একটু প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে প্রবলেম। দেখ, নেট আমারও স্লো হতে পারে, তোদেরও হতে পারে, কারণ এর উপরে তো আমাদের হাত নেই। যদি যখন না দেখতে যাবি তখন আমাকে যে বলবি আরেকবার যে ওই ব্যাপারটা ওই ম্যাটারটাকে আরেকবার রিপিট করা। সেই জন্য আমি একটু হ্যাঁ স্যার। ধরে ধরে স্লোতে পড়াচ্ছি, কারণ এখন হচ্ছে মানে খুব ফাস্ট পড়িয়ে দিলে কি হয় বলতে কি, অনেকে অনেক কিছু ইয়ে হবে। সেই জন্য ধরে ধরে আবার তোদের কোয়ারিজ থাকলে আবার প্রশ্ন করবি যে এখানে আমি দেখতে পাইনি কি শুনতে পাইনি। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, তাহলে যে জায়গাতে আমরা ছিলাম, তাহলে আমাদের ভোল্টেজ রেঞ্জ কত হবে? মানে 132 কেভি হবে, আর গ্রেটার দেন 132 কেভি। আর এ কত হবে? না মোর দেন এই যে 240 কিলোমিটার, কোথাও দেখতে পাবি 250 কিলোমিটার। ঠিক আছে, এরকম একটা হবে। হলে সেই লাইনটাকে আমরা বলবো এটাকে হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। লং ট্রান্সমিশন লাইনটাকে, এক সেকেন্ড, দেখতে কেমন হবে, না দেখতে কেমন হয়েছে দেখ। এই যে আমরা ল্যাডার নেটওয়ার্ক পড়েছি কখনো? ল্যাডার নেটওয়ার্ক মানে তোরা এতে পড়েছিস, ল্যাডার সার্কিট, ডিজিটাল এতে, মানে এডি। এবারে কি পড়ছিস ল্যাডার নেটওয়ার্ক? স্যার এখনো হয়নি। এখনো ল্যাডার হয়নি স্যার। হয়নি না? ল্যাডার, ল্যাডার বলতে আমরা কি বুঝি বলতে কি? ল্যাডারের বাংলা করলে কি বুঝিস বল? এই নিহাল বল, সিঁড়ি। তুই জানিস তো। সিঁড়ি। সিঁড়ি, মই। সিঁড়ি, মই বা সিঁড়ি। আচ্ছা, সিঁড়ি বা মই কিরকম দেখতে হয় আমি আঁকছি দেখ, খারাপ আঁকা হলে আমাকে বলবি না। এই দাঁড়া, খারাপ যদি আঁকি সেটার পুরো দায় নিহালের। কেন স্যার? ওটা বলা যাবে না, ওটা তুই আলাদা করে কলেজ খুলুক তোকে বলবো। খারাপ আঁকলে দায় পুরো নিহালের, এইটা সবাই জেনে রাখ, তুইও জেনে রাখ। ল্যাডারটা আমাদের এরকম দেখতে হয়, তাই তো রে? খুব হ্যাঁ একটা স্যার। খারাপ আঁকিনি বল, এই মইটা চড়ে আমরা কলেজে গ্রাউন্ড ফ্লোরে না গিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে যেতে পারবো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখ এই ল্যাডারটা কি, না দেখ এইখানে এইটুকু যে গ্যাপিংটা, আবার এইখানে এইটুকু যে গ্যাপিংটা, এই গ্যাপিংটা বা এইখান থেকে এই যে গ্যাপিংটা পড়ে আছে, এই যে গ্যাপিংটা, এই গ্যাপিং, এই গ্যাপিং, এই গ্যাপিং, এই গ্যাপিং গুলো হচ্ছে কি, না সিমিলার, মানে সেম ডিস্টেন্সে গ্যাপিং রয়েছে। মানে এই যে এইখান থেকে যে গ্যাপিংটা, এইখান থেকে যে গ্যাপিংটা, এরপরে যে স্টেপটা রয়েছে এখানে গ্যাপিংটাও একই, সিমিলার গ্যাপে রয়েছে। মানে তুই কি দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে সেই পিরিয়ডিক মোশনের মতো। পিরিয়ডিক মোশন পড়েছিস তো এতে, মানে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে পড়েছিস তো পিরিয়ডিক মোশন। কি পিরিয়ডিক মোশন বলতে, মানে পিরিয়ডিক কোনো কিছু কাকে বলা হয়, না এ সার্টেন ইন্টারভেল অফ টাইমে টাইমে যে জিনিসটা ঘটে। মানে সার্টেন ইন্টারভেল অফ টাইম বলতে, মানে ধর আমার ঘড়ির কথা যদি আমি বলি, তাহলে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমার বেল পড়ে, মানে 60 মিনিট অ্যাপার্টে অ্যাপার্টে আমার বেলগুলো পড়ে। ঠিক আছে? তেমনই ল্যাডার নেটওয়ার্ককে আমরা কি বলবো? ল্যাডার বলতে আমরা বুঝি না নির্দিষ্ট ডিস্টেন্সের পরে পরে আমার একই জিনিস রিপিটেশন হচ্ছে। সিঁড়িতে একই জিনিস রিপিটেশন হয় তো, সিঁড়ির কি কোনো একটা গ্যাপিং এর মাঝখানে বেশি আর কোথাও একটা কম বলে মনে হয়? একদমই না। একদম মেপে সেম ডিস্টেন্সে, 1 ফিট যদি হয় 1 ফিট ডিস্টেন্সে আমার স্টেপগুলো দেওয়া থাকে।
তেমনি ল্যাডার নেটওয়ার্ক তাকেই বলবো যদি এক সার্টেন ইন্টারভেল অফ টাইম, টাইম নয়, ডিস্টেন্সে যদি সেম জিনিস রিপিট হয় তাকে আমরা বলবো কি না ল্যাডার নেটওয়ার্ক বা ল্যাডার সার্কিট। এক্ষেত্রে আমাদের দেখ কোথায় দেখতে যাবো, না একটু কষ্ট করে দেখ এটাকে। ওয়েট, চেঞ্জ কালার, এই যে দেখ ভালো করে, এখানে দেখ এরপরেরটা একই জিনিস রিপিট হয়েছে তো, দুটো রেডের মধ্যে দেখ তো বক্সের মধ্যে পুরো সেম জিনিস রিপিট হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। এই ল্যাডারের ক্ষেত্রে আমি কি বলেছি, না একদম সেম ডিস্টেন্সে একই জিনিস রিপিট হয়। ঘড়ির কাঁটার ক্ষেত্রে আমি কি বললাম, পিরিয়ডিক বা ল্যাডারিক ফর্ম কি হয়, না পুরো 1 ঘন্টা পরে পরে ঘড়ির কাঁটা বাজে, যেগুলো এরম ঘড়ি রয়েছে, ঠিক আছে। আবার আবার কি দেখবো, না আরো একটা ল্যাডার রয়েছে দেখ, আবার আবার সিমিলার, ক্লিয়ার এবারে? এই জন্য লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমাদের কি হয়, না ল্যাডার ল্যাডার টাইপ নেটওয়ার্কটাকে ফলো করা হয়। দ্যাট ইজ বিশাল বড় লাইন তো, মানে বেসিক্যালি ধর আমার 300 কিলোমিটার একটা লাইন, ঠিক আছে। তাহলে 300 কিলোমিটার লাইনকে আমরা কি করতে পারি, না তিনটে 100 কিলোমিটার লাইন ধরে নিতে পারি, হ্যাঁ কি না? তাহলে 100 কিলোমিটার হ্যাঁ স্যার। 100 কিলোমিটার 100 কিলোমিটার করে 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 আমি যদি আমি সে 100 বা আমার ধর 450 কিলোমিটারের লাইন, তাহলে আমি ধরলাম ওয়ান বা ধরো আমি 900 কিলোমিটার লাইন, তার মানে আমি ধরলাম মানে 150 কিলোমিটার করে 900 কিলোমিটার লাইন হলে কটা হবে, 6টা হবে। মানে 150 কিলোমিটার করে যদি একটা একটা সেকশন আমি ধরে নিই, তাহলে 900 কিলোমিটারের কটা হবে, 6টা সেকশন হবে। তাহলে 6টা সেকশনকে আমি মানে পরপর পরপর 150 কিলোমিটার 150 কিলোমিটার করে জোড়া আছে বলে ধরে নেব। হুম। মানে যেটা করা হয় আমাদের, বিশাল বড় লাইনকে যখন আমরা বিশাল বড় হিউজ অ্যামাউন্টে যখন আমরা কোনো লাইনকে আমরা বা লাইন বা যে কোনো জিনিসকে যখন আমরা জাজ করি, তখন কি করা হয়, না ওই বিশাল বড় জিনিসের একটা খানিকটা পার্টকে জাজ করা হয়, দিয়ে ওই খানিকটা পার্টই বারবার ধরে রিপিট হয়ে আছে এরকম ধরে নিয়ে অ্যাজিউম করে নেওয়া হয়। এটা কিন্তু যে কোনো জায়গার ক্ষেত্রে আমি তোদেরকে বললাম, মানে ধর বিশাল বড় জিনিস, ঠিক আছে। তখন আমরা কি বিশাল বড় জিনিসকে জাজ করবো কি করে, মানে মেজার করতে হোক জাজ করতে হোক অনেক সময়টা লেগে যাবে। আর বিশাল বড় একটা জিনিসের যদি আমি কোনো একটা ছোট্ট টুকরোকে একটা জাজ করে নিই, তাহলে মনে করব এই বিশাল বড় জিনিসটার মধ্যে ওই ছোট্ট টুকরাই তো পরপর পরপর করে সাজানো আছে। একটা ধর বড় কাদার তাল, অনেকগুলো ছোট ছোট কাদার মানে কি বলবো গুলটি নিয়েই তো তৈরি হয়, হ্যাঁ কি না? তাহলে আমি যদি হ্যাঁ একটা স্যার। ছোট্ট কাদার গুলটিকে মানে অ্যানালিসিস করে নিই, তাহলে আমি বলতে পারবো, এবার ধরে নিতে হবে যে কতগুলো রয়েছে, হ্যাঁ, বা এজিউম করতে বা আমি ক্যালকুলেট করে নিতে হবে যে আমি ধরলাম যে একটা বড় কাদার তালের মধ্যে 50 পিস ছোট ছোট গুলটি রয়েছে, তাহলে একটা ছোট গুলটিকে যদি আমি অ্যানালিসিস করে নিই, তাহলে আমি বলতে পারবো কি না ওই ছোট গুলটিটাই 50 বার রিপিটেশন হয়ে ওই বড় কাদার তালটা তৈরি হয়েছে। এটাই ধরে নেওয়া হয় যে কোনো বড় নেটওয়ার্কের ক্ষেত্রে, বা বড় কোন কিছু ক্যালকুলেশন বল বা তোর অ্যানালিসিস বল, এটাই অ্যাকচুয়ালি করা হয়। ক্লিয়ার না হলো না? হ্যাঁ স্যার। কেউ বুঝতে না পারলে বলবি। আচ্ছা 1 সেকেন্ড একটু ধর তোরা, 1 সেকেন্ড।
হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে চলে আসি, এটা মোটামুটি এসি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে গেল। এরপরে চলে আসে ডিসি ট্রান্সমিশন লাইনের দেখতে কি রকম হয় মোটামুটি। ঠিক আছে। আচ্ছা, ট্রান্সমিশন লাইনগুলো কিন্তু লো ভোল্টেজ হয় না কোনো কিছুই, হাই ভোল্টেজ। মানে ধর ডিসি ভোল্ট দেখি আমরা, ডিসি ডিসি ভোল্টেজগুলো আমরা দেখতে পাবো, ছোট ছোট ব্যাটারিগুলো অনেক কম ভোল্টেজ দেখতে পাবি, 12 ভোল্ট। যে বিশাল বড় সোলারের ব্যাটারিগুলো থাকে 300 mAh, হ্যাঁ, বা ধর সরি মিলি অ্যাম্পিয়ার বলছি, 300 mAh, ঠিক আছে, বা ধর 500 অ্যাম্পিয়ার, 150 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই ব্যাটারিগুলো কিন্তু সব ভোল্টেজ রেটিং রেটিং দেখবি সব 24 ভোল্ট, অনেক কম ভোল্টেজ। ঠিক আছে। এবারে আমাদের কি হয় না, এইচভিডিসি ট্রান্সমিশন লাইন করা হবে, হাই ভোল্টেজ ডিসি লাইনে ট্রান্সমিশন করা হয়, সেটা নিয়ে এটা বলেছে বা কিরকম দেখতে হয়। ঠিক আছে। কি বলেছে না, ডিসি ট্রান্সমিশন লাইন কি বলেছে না, ডিসি ট্রান্সমিশন ইজ মেনলি ইউজড ফর দ্য বাল্ক পাওয়ার ট্রান্সমিশন। ফর লং ডিস্টেন্স ট্রান্সমিশন দ্য ডিসি ইজ লেস এক্সপেন্সিভ, ঠিক আছে, expensive and has low electrical losses. The cost of the DC transmission system is higher for short distance transmission lines because it requires more convertible equipments as compared to the AC system. তাহলে এখানে কি বলছে না, দেখ আমরা ডিসি যদি ধর আমরা ট্রান্সমিশন লাইনের ভেতর দিয়ে কত পাওয়ার ট্রান্সমিট হয়, হিউজ অ্যামাউন্টের পাওয়ার ট্রান্সমিট হয়, বাল্ক অ্যামাউন্ট অফ ট্রান্সমিট হয়। তাহলে তা যদি আমরা লং ট্রান্সমিশন লাইনের কথা বলি, মানে লং ট্রান্সমিশন লাইন বলতে আমরা কি বললাম না, 250 কিলোমিটারে, মোর দ্যান 250 কিলোমিটার, এরকম যদি ট্রান্সমিশন লাইনের কথা আমরা মানে কনসিডার করি বা থিঙ্ক করি, যদি ভাবি, সেক্ষেত্রে আমাদের কি না, লেস ইট ইজ, কি বলা হয় না, সেক্ষেত্রে আমাদের ডিসি ট্রান্সমিশন লাইন যদি আমরা ডিজাইন করি উইথ রেসপেক্ট টু এসি, তাহলে আমাদের খরচটা কম হয়ে যাবে। ঠিক আছে। অ্যাজ ওয়েল ডিসি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমাদের লসেস যেগুলো রয়েছে, সেই লসেসের ভ্যালুও কিন্তু অনেক কম। ঠিক আছে। কিন্তু কি জিনিস না, যদি আমরা ডিসি ট্রান্সমিশন লাইনকে আমরা ডিজাইন করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমার ইনিশিয়াল যে আমাদের কস্ট রয়েছে, ঠিক আছে, ইনিশিয়াল ইনস্টলেশন কস্ট, সেই ইনিশিয়াল ইনস্টলেশন কস্টের ভ্যালুটা অনেকটা হাই অ্যাজ কম্পেয়ার টু দ্য এসি সিস্টেম। ঠিক আছে। মানে প্রথমে আমার ইনস্টলেশন খরচটা অনেক বেশি, কিন্তু রানিং কন্ডিশনে আমার যে কি বলবো, যে খরচ বা এক্সপেন্সেস বা লসেস, সেগুলো কিন্তু অনেক কম, অনেক অনেক কম এসির ক্ষেত্রে। তাহলে আমরা ডিসি ট্রান্সফার লাইনকে যদি আমরা কনসিডার করি, তাহলে ডিসি ট্রান্সফার লাইনটা কিরকম দেখতে হয় ফার্স্ট এখানে ভালো করে ব্লক ডায়াগ্রামটা দেখ। কি না, এখানে দেখ, এখানে কি রয়েছে, কি রয়েছে না, ফার্স্ট পাওয়ার গ্রিড নেটওয়ার্ক। ঠিক আছে। দ্যাট ইজ আমাদের পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড বলতে কি না, যেখানে পাওয়ারটা এসছে ওই পাওয়ার গ্রিড থেকে কানেকশনটাকে দেখাচ্ছি। তারপরে কি হচ্ছে না, আসার পরে এই লাইনটা দেখ, এইদিকে ফ্লো হচ্ছে, পাওয়ারটা ফ্লো হচ্ছে কোন দিকে, মাঝে মাঝে যে কি হয়, এদিকে পাওয়ার ফ্লো হচ্ছে, এই জায়গাটা দেখ, এটা কি বলছে, ট্রান্সফরমার, এইচভিডিসি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার কিন্তু এসি ট্রান্সফরমার নয়। ঠিক আছে। তাহলে এই যে ডিসি ট্রান্সফরমার, এই ডিসি ট্রান্সফরমারের কিন্তু খরচ অনেক বেশি। আমরা যে ট্রান্সফরমার গুলো করেছি সেগুলো হচ্ছে সবই এসি ট্রান্সফরমার। তারপরে কি হচ্ছে না, একটা কনভার্টার সার্কিট থাকে। ঠিক আছে। কনভার্টার সার্কিট কি করছে না, কনভার্টার সার্কিট হচ্ছে কনভার্ট করে দিচ্ছে। বেসিক্যালি আমরা তো নিচ্ছি কোনটা না, পাওয়ার গ্রিড থেকে যখন আমরা নিচ্ছি, যে পাওয়ার গ্রিড, এটা নিচ্ছি কোন টাইপের পাওয়ারটাকে না, এসি পাওয়ারটাকে, এসি পাওয়ারটাকে নিয়ে ওটাকে কনভার্ট করছি, কনভার্টার দিয়ে কনভার্ট করছিস। ঠিক আছে। কনভার্টার কি না, রেকটিফায়ার সার্কিট বা কনভার্টার সার্কিট কি করে, কনভার্ট করে। ঠিক আছে। কনভার্টার সার্কিটের কাজ হলো কি না, এসি টু ডিসি করে দেয়, কনভার্ট, এটার কাজ। তারপর ওভারহেড লাইন দিয়ে আমার এলো, ট্রান্সমিট হয়ে গেলো।
তারপর রেকটিফায়ার সার্কিট, তারপরে দেখ রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ কি না, রেকটিফাই করা, ওই টাইপ অফ কনভার্টার। ঠিক আছে, ওর কাজ হচ্ছে কনভার্টারের। ডিসি টু এসি করে তো। না না, রেকটিফায়ার কাজ এসি টু ডিসি, এর কাজ হচ্ছে এসি টু ডিসি করা। ওভারহেড লাইনটাতে কি তাহলে তার এসি সাপ্লাই থাকে? না 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 না, ওভারহেড লাইনটাতে ডিসি সাপ্লাই থাকে কনভার্টার স্টেশন দিয়ে, এই যে এখান থেকে এটা থাকে। কিন্তু আমার সেকেন্ড স্টেপে, যেমন আমার দেখ ট্রান্সফার লাইনের ক্ষেত্রে কি ছিল, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন ছিল, এর ক্ষেত্রেই সিমিলার ওয়েতে। মানে ওটা ডিসি আসছে স্টিল, তুই যতবারই ওটাকে কনভার্টার বা রেকটিফায়ার দিয়ে করবি পুরোপুরি, ওর মধ্যে কি হয়, এসি থেকে তো জেনারেশন হয়, এটা এসি থেকে তো কনভার্ট করে করে আমরা নিয়ে আসা হয় বেসিক্যালি। তো তুই যত স্টেপে এই ইনভার্টার, সরি কনভার্টার সার্কিট লাগাবি, তত তুই আরো স্মুথ ডিসি পাবি, মানে পিওর ডিসি পাবি। ডিসি। হ্যাঁ, ঠিক আছে, ওই কারণে করা হচ্ছে এটা। হুম, রেকটিফাই করে দিয়ে আবার এইচভিডিসি ট্রান্সফর্মার তুই দিলি, একই দিয়েছে পাওয়ার সেন্ড বা পাওয়ার নেটওয়ার্ক, মানে যেখানে তোকে পাওয়ারটা পাঠাতে হবে, রিসিভ পাওয়ার। এইভাবে হচ্ছে করা হয়, দুটো স্টেপে করা হয়। মানে কোনো কাজ ডবল স্টেপে করা মানে কি, ধর ধর আমি একটা কোনো কাজ করলাম, দিয়ে বললাম প্রথমে ধর তোকে দিলাম, তারপরে আবার একজনকে দিলাম, তারপরে কি হলো বল দেখি, তুই যদি কোথাও ভুল করিস তাহলে সেকেন্ড জনের চোখে গিয়ে কিন্তু পড়ে যেতে পারে। তাহলে অ্যাকচুয়ালি কাজটা নিখুঁত হলো, আর খুব স্মুথ হলো, আর একদম মানে পিওর, মানে ওয়ার্কটা হলো একদম খাঁটি কাজ যেটাকে বলা হয় সেটা হবে। কারণ একজন মানুষ ভুল করতেই পারে বা একটা স্টেপে হতেই পারে, পরপর দু তিনজন যখন ক্রস 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 হয়ে চেকিং হয়ে হয়ে আসবে, তখন সেই ভুল হওয়াটা প্রচন্ড মানে হবে নাই। এটা তেমনই এই কনভার্টার সার্কিটের ক্ষেত্রে, যত তুই মাল্টি স্টেজে করবি তত তুই পিওর ডিসিটাকে পাওয়া শুরু করবি। আচ্ছা, কেউ কিছু বলছিস আমাকে? আরে স্যার স্যার, এটা কি প্র্যাকটিক্যালি কোথাও ইউজ করা হয়? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যালি কোথাও ইউজ করা হয় ডিসি ট্রান্সমিশন লাইনটা? দেখ প্র্যাকটিক্যালি ডিসি এই ট্রান্সমিশন লাইনটা এই মুহূর্তে যদি বলিস, মেট্রো 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 যে এটা হয় সেখানে ইউজ করা হয়। মানে ধর মেট্রো স্টেশন থেকে যেটা বেরোচ্ছে সেটা, ওখানে এসি এসে ঢোকে, তারপরে ট্রান্সমিশনটা যেটা হয়, ধর মেট্রো আমাদের কলকাতা জুড়ে হয় কত কিলোমিটার বলবো, ধর 50 কিলোমিটার আছে, 50 কিলোমিটার ধরে এটা হয়। ঠিক আছে, মানে ডিসির খুব শর্টনেস আছে। এই যে ডিসি ট্রান্সফার বলছি, যে ট্রান্সফারটা ডিজাইন করাই প্রচন্ড চাপের। হ্যাঁ, আর এটা প্রচন্ড স্যার খরচ। হ্যাঁ, ট্রেনে তো ডিসি সাপ্লাই থাকে ট্রেনে। না ডিসি সাপ্লাই থাকলেও সিস্টেমটা আলাদা, তোকে ওকে রেকটিফায়ার থাকে। মানে ট্রেনের যে ওভারহেড লাইনটা দেখতে পাস না, যেটা হচ্ছে তোর পেন্টোগ্রাফ বলা হয়, ওটা ছুঁয়ে ছুঁয়ে যায় লাইনটাকে, হ্যাঁ স্যার, হ্যাঁ। পেন্টোগ্রাফ। ও নিচে এসি, ওর ভেতরে কনভার্টার সার্কিট আছে, সেই কনভার্টার দিয়ে আমি এসিটাকে ডিসি তে কনভার্ট করিয়ে ডিসি মোটর দিয়ে ট্রেনটাকে চালাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এর জন্য হচ্ছে তোরা মোটর চ্যাপ্টারটাকে ভালো, হ্যাঁ এটা তো পড়বি, মোটর চ্যাপ্টারটাকে পড়বি। ট্রেনে যে বললি ব্যাপারটাকে, এই ব্যাপারটাকে ভালোভাবে তখনই বুঝতে পারবি যদি মোটরটাকে ভালো করে পড়ানো থাকে। এই ট্রেনের ব্যাপারটা হচ্ছে তোদের পরের সেমে আছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছিস তো সবাই নাকি বল? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে এত সময় আমরা থিওরি পোর্শন গুলোকে পড়লাম, শর্ট ট্রান্সমিশন লাইন কিরকম হয়, মিডিয়াম ট্রান্সমিশন লাইন কেমন হয়, লং ট্রান্সমিশন লাইন কেমন হয়, কি কি প্যারামিটার কানেক্টেড থাকে, টি টাইপ ট্রান্সমিশন লাইন কেমন, পাই টাইপ কেমন হয়, এটা পড়লাম। এরপরে ট্রান্সফার লাইনের ক্যালকুলেশন, এত সময় পরে পারফরমেন্সে আসছি আমি, মানে কি পারফরমেন্স দিচ্ছে আমি ক্যালকুলেট করব, কত দিচ্ছি ওকে, কত আমাকে পাঠাচ্ছে, ওর পারফরমেন্স বিচার করবো। 80% এফিসিয়েন্সিতে পারফর্ম করছে, না 100% এফিসিয়েন্সিতে পারফর্ম করে, না 60%-এ পারফর্ম করে, কত পার্সেন্টে এফিসিয়েন্সিতে ও পারফর্ম করছে, এবারে আমি ক্যালকুলেট করব বা ওর করবো এবার। ঠিক আছে,
এবারে দেখ ট্রান্সমিশন লাইনের লসেস, এফিসিয়েন্সি আর রেগুলেশন অফ দ্য ট্রান্সমিশন লাইন, এগুলো হচ্ছে পারফরমেন্স। লসেস বলতে কি বলেছে দেখ, দেখতে পাচ্ছিস সবাই, ওয়ান টাইপ অফ কপার লস, আই স্কোয়ার আর লস, অ্যাকচুয়ালি আই টু নয়, ওটা আই স্কোয়ার আর লস। ইন লাইন্স, আর একটা ভুলভাল পড়ে গেছে কনভার্ট করতে গিয়ে। লাইন্স, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর ইজ নেভার ইকুয়াল টু দ্য জিরো। কখনো যে কোনো লাইনের ক্ষেত্রে তুই বল, ট্রান্সমিশন লাইন বল বা যে কোনো লাইনের ক্ষেত্রে কখনো রেজিস্ট্যান্স জিরো হবে না। when the current flows through the one of the of these conductors, হ্যাঁ, তাহলে তখন কি হবে না, some energy is dissipated in the form of heat। তুই যাই করিস না কেন, এই যে দেখ ফর্ম অফ হিট বলেছে, যে কাজই করিস না কেন তোর এনার্জিটা খানিকটা লস হয়ে যায় হিট এনার্জি হিসাবে। দিস হিট লস ইজ এ পাওয়ার লস। হিটটা কোথা থেকে হচ্ছে, ইলেকট্রিক হিটারে আমরা কি করি, গরম হয়, তাই তো, ইলেকট্রিক হিটারে জল গরম করিস তো তোরা মাঝে মাঝে, জলটা গরম হয়, তা ওখানে কি লস হচ্ছে, ইলেকট্রিক্যাল পাওয়ার দিতে তবে গিয়ে তো গরম হচ্ছে ও। তাই দ্যাট ইজ আমি বলতে পারি কি যে ওখানে মানে কি বলবো, হিটারে পাওয়ার লস হচ্ছে, ইলেকট্রিক্যাল পাওয়ার লস হচ্ছে, পাওয়ার লস। উইথ কপার ব্রেড which is has no resistance higher solid tubing, this power loss is higher। না কি হয় যদি আমার কপার ব্রেড দিই, হ্যাঁ, কপার ব্রেড বলতে এখানে কি বলেছে, এক সেকেন্ড দাঁড়া। আচ্ছা আচ্ছা, কপার বেড বলতে এটাকে আমি বলি, এই কপার বেড বলতে বলতে চেয়েছে অ্যাকচুয়ালি মানে আমরা পিওর কপার ওয়্যার ইউজ করি না। কপার ব্রেডেড মানে কপার মানে মানে কি বলবো, ব্লেন্ড করে যদি কোনো করি সবার কপার ব্রেডেড বলা হয়। মানে কপারের সঙ্গে একটা কোন একটা ধাতু থাকবে। কেন কপারের সঙ্গে ধাতু দেওয়া হয় জানিস, কপার হচ্ছে নরম, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা শুধু পিওর কপার তারকে ইউজ করতে পারবো না, কারণ যখন দুটো টাওয়ারের মাঝখানে এই তারটাকে আমরা একটা কি বলবো টেনশন দেবো, মানে ধরে ধরে টানবো, তখন কপারের তারটা ছিঁড়ে যায়, সেই জন্য রেজিস্ট্যান্সটা মিক্সড আপ হয়ে যায় ওই অন্য মেটেরিয়াল দেওয়ার ফলে। এই জন্য তখন কি হয়, পাওয়ার লসটাও হাই হয়ে যায়। মানে পিওর কপারে কিন্তু রেজিস্ট্যান্স কম, যেহেতু তুই কপারের তারটাকে বেশি জোরে টানতে পারবি না, ছিঁড়ে যাবে, সেই জন্য ওর সঙ্গে হচ্ছে তোর ধর তুই স্টেনলেস স্টিল মেশালি একটা পোর্শনে, তাহলে স্টেনলেস স্টিলের রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি প্রচন্ড হাই, সো দ্যাট তোর এফেক্টিভ রেজিস্ট্যান্সটা হাই হয়ে যাবে আর পাওয়ার লসটাও তোর বাড়তে শুরু করবে। রেজিস্ট্যান্স যদি হাই হয় তাহলে পাওয়ার লস বাড়বে, কারণ কি না, পাওয়ার লস আমরা কি ইকুয়েশন জানি, পাওয়ার লস সমান জানি কি, আই স্কোয়ার। আর যদি এই আরটা যদি বাড়তে শুরু করে তাহলে পাওয়ার লস এটাও বাড়তে শুরু করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে দেখ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এফেক্ট রয়েছে, যেমন স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, ফেরান্টি এফেক্ট, এই এফেক্ট মানে স্কিন এফেক্ট আর প্রক্সিমিটি এফেক্ট রয়েছে। হ্যাঁ, বেসিক্যালি এগুলো স্কিন এফেক্ট, আজকে স্কিন এফেক্টের জন্য একটা পাওয়ার লস হয়, তাহলে আমাদের ট্রান্সফার লাইনে পারফরমেন্স আমরা দেখতে গিয়ে কি কি দেখলাম না, রেজিস্ট্যান্সের জন্য পাওয়ার লস হবে, স্কিন এফেক্টের জন্য পাওয়ার লস হবে, ঠিক আছে। এবার ক্রস সেকশন এরিয়া, এই মানে লসেস গুলো হয়, এটা আমি বলতে চাইছি কি ট্রান্সমিশন লাইনের মধ্যে লসেস গুলো হয়, সেগুলো আমরা দেখালাম কোন লসেস গুলো কিভাবে হয় বা কিভাবে হয়েছে। এবার প্রক্সিমিটি এফেক্টও দেখা যায়, তার কারণেও পাওয়ার লস হয়। প্রক্সিমিটি এফেক্ট আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, পাওয়ার লস হয়, ঠিক আছে। তাহলে আমরা জানলাম কি না, ডিফারেন্ট টাইপের পাওয়ার লসটা হয় এখানে। এইবারে দেখ এফিসিয়েন্সি, ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ রিসিভিং পাওয়ার টু দ্য সেন্ডিং পাওয়ার। ধর তুই একটা ট্রান্সমিশন লাইন এখানে আঁকছি দেখ, তো তোর কাছে একটা ট্রান্সমিশন লাইন রয়েছে, তাহলে ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সি বলতে কি জানিস তুই, নিটা, নিটার সমান কি হয়, আউটপুট পাওয়ার, তাই তো, মানে রিসিভিং এন্ড পাওয়ার, আউটপুট কে এখানে লোড, লোডরা কি করে, লোড যেখানে রয়েছে তারা হচ্ছে পাওয়ারটা রিসিভ করে, তো শুনতে পাচ্ছিস,
হ্যাঁ স্যার। লোড লোড কি করে? পাওয়ার রিসিভ করে। হ্যাঁ স্যার। তাহলে লোডের পাওয়ার বা আমরা বলতে রিসিভিং এর পাওয়ার, পাওয়ার অ্যাট লোড। আর কোলাঘাট থেকে পাঠাচ্ছি সেটা কি বলবো? পাওয়ার সেন্ডিং। বা এই পাওয়ারটাকে বলা হয় কি, সরি, পাওয়ার লোডটাকে বলা হয় কি পাওয়ার রিসিভ। আর পাওয়ার যেটা পাঠাচ্ছে তাহলে পাওয়ার সেন্ডিং। এটা আমাদের কাছে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি। ঠিক আছে, এই যে এই কথাটা এই যে এই লাইনের মধ্যে বলা আছে, এই যে এইটাতে। এবার এখানে এস দিয়ে যতগুলো টার্ম থাকবে সেটা বলবি সেন্ডিং এন্ড। আর আর দিয়ে যা থাকবে সেটা বলবি রিসিভিং এন্ড। এইটা ঠিক আছে। তাহলে এইখানে তোর অ্যাপ্লিকেশন গুলো এগুলোকে পড়ে দেখে নে একটু। এই যে ধর, এই যে এটা, হ্যালো স্যার, হ্যাঁ আমার স্যার সব নেট শেষ হয়ে গেছে, 90% শেষ হয়ে গেছে। আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, ঘুরে যাচ্ছে স্যার আমার স্ক্রিনে। ও আচ্ছা আচ্ছা আমি বেরিয়ে যাবো স্যার? আচ্ছা ঠিক আছে, তুই বেরিয়ে যা তাহলে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা যদি করিস তাহলে তুই এফিসিয়েন্সির ইয়েটা দেখতে পাচ্ছিস, যেটা একটু আগে তোদেরকে আমি লিখেছিলাম। এই ইকুয়েশনটাকে তোদেরকে বলতে হবে দা পাওয়ার রিসিভিং বাই পাওয়ার সেন্ডিং। ঠিক আছে, পাওয়ার রিসিভিং বাই পাওয়ার সেন্ডিং যদি করিস তাহলে তোদের কি ভ্যালু আসবে? এই দেখ করেছে। তাহলে পাওয়ার সেন্ডিং কি? সেন্ডিং পাওয়ার জন্য ভিআই কস ফাই। তাহলে আর হলে ভি আর আই আর কস ফাই আর, সেন্ডিং হলে ভি এস আই এস কস ফাই এস। এখানে না বোঝার মতো কোনো কিছু নেই, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস। এবারে ভোল্টেজ রেগুলেশন এসছি, দেখ, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। ভোল্টেজ রেগুলেশন বলতে অনেক আগে তোরা ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন জানিস, আর বলবো না আমি নতুন করে। সেন্ডিং এন্ড ভোল্টেজ বাই রিসিভিং এন্ড এন্ড ভোল্টেজ বাই রিসিভিং এন্ড ভোল্টেজকে আমরা বলি। এটা এটা কি বলার দরকার আছে? আর ভোল্টেজ রেগুলেশন বলতে কি বুঝিস? কত ভোল্টেজ পাঠাচ্ছিস বাই কত ভোল্টেজ ভোল্টেজ রিসিভ হচ্ছে, মানে কত ভোল্টেজ সেন্ড হচ্ছে বাই কত ভোল্টেজ রিসিভ হচ্ছে, এর ডিফারেন্স বাই হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ, মানে কত ভোল্টেজ রিসিভ হচ্ছে। মানে ট্রান্সফারের ক্ষেত্রে ছিল ই ওয়ান মাইনাস ই টু বাই ই টু, বা ভি ওয়ান মাইনাস ভি টু বাই ভি টু। এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন ইকুয়েশন। ঠিক আছে, ব্যাস এটা হলো। এরপরে তোকে এই দুটো জিনিস জানতে হবে, ল্যাগিং লোডের জন্য আর লিডিং লোডের জন্য। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশনের ইকুয়েশনটা এই যে এইটা মনে রাখতে হবে, এইটা আর এই যে এইটা। এই দুটো জিনিস তোদেরকে মনে রাখতে হবে, এটা আর কিছু করা যাবে না। এই দুটো জিনিস মনে রাখতে হবে, এটাকে আর এইটাকে। এটাকে বের করা যায়, কোথা থেকে আসছে বের করা যায়, কিন্তু বের করাটা নেই তোদের। এটাকে জানতে হবে, এইটুকু পোর্শনটা। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাক নাকি? একদিনে বেশি হয়ে গেলে আবার নেওয়া যাবে না, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে।
মুশকিল স্যার। হয়ে যাবে। হ্যাঁ, এই কিন্তু তাহলে থাক, পরের দিন তাহলে পরেরটা থেকে হবে। ঠিক আছে, দাঁড়া আমি অ্যাটেন্ডেন্সটা নিই, ওয়েট। ওকে স্যার। বেরোবি না কেউ? আচ্ছা বল সুজিত। সুজিত দেখতে পাচ্ছিস? দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। আজকের ডেট হচ্ছে 7 জুলাই। কালকে থেকে আমি নাম অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়ে ডাকবো। সুজিত, তারপরে দেখতে পাচ্ছি রাহুল, তারপরে সুদীপ, রান্না, দোলুই, বিশ্বজিৎ, ইয়া, পবিত্র, শুভ্রজিৎ, আচ্ছা, 10 জন। এই বাকিরা জয়েন করে না কেন রে? খাওয়ার পরে কি সবার ঘুম পায় নাকি? স্যার বলতে পারবো না। ওটা স্যার হ্যাঁ। সব জানিস তোরা, কিছু বলবি না আসলে বল। তোরা জানিস না এমন কিছু জিনিস হতে পারে? আমি তো বিশ্বাস করি না। স্যার কেউ জয়েন না করলে স্যার সেটাতে আমরা কি করবো? ওই স্যার